Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। দুটো প্রশ্ন মানুষের মধ্যে সবসময় উঁকি মারে, কেন আমার জন্ম হলো আর আমরা মরবো কবে। প্রথম প্রশ্নের উত্তর খোঁজার কোনো প্রয়োজন নেই, আর দ্বিতীয়টার উত্তর খোঁজার কথা আমরা ভাবি না। কিন্তু সেদিন এই উত্তরটা আমার খুব দরকার ছিল, আর সেদিন আমি দাঁড়িয়েছিলাম জীবন আর মৃত্যুর এক সন্ধিক্ষণে। আমার কাছে দুটো রাস্তা ছিল, হয় মরবো নয় মারবো। অনেককেই আমার জবাব দেওয়ার ছিল। 4 সপ্তাহ আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। 5000 লোকের এই গ্রাম, সেখানে একটা গুন্ডা যার 600 চামচা, আর যে নিজের বোনের বিরুদ্ধে তার বিয়ে জোর করে আমার সঙ্গে দিতে চায়। 8000 একর জমি আমার জীবনের ভোল পাল্টে দিল। আমার হাতে মাত্র 9 মিনিট সময় ছিল। এটুকু সময়ের মধ্যে আমায় ফিরে পেতে হবে আমার হারানো ভালোবাসা, আমার পরিবারের হারানো সম্মান। কিন্তু 10 ফুট দূরে মৃত্যু আমার অপেক্ষায় দাঁড়িয়ে। সব গল্পেরই একটা হিরো থাকে, কিন্তু সে হিরো তখনই যখন সে তার সামনের সমস্ত বাধাকে চুরমার করে এগিয়ে যেতে পারে। বাবা খুব আদর দিয়ে আমাকে বড় করেছিলেন, সত্যব্রত রায়চৌধুরী। মাত্র 30,000 টাকা দিয়ে ওনার পথ চলা শুরু। সেই 30,000কে স্টক এক্সচেঞ্জে বুদ্ধি করে ইনভেস্ট করে উনি 300 কোটিতে নিয়ে গিয়েছিলেন। উনি সবাইকে ভালোবাসতেন, কেউ মিথ্যে বলছে জেনেও টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। শোন, আধা ঘন্টার মধ্যে চায়না টাউন পৌঁছচ্ছি, আজ সারা রাত মস্তি হবে। নমস্কার ছোট বাবু। বাবা, যাকে তাকে এভাবে টাকা বিলিয়ে দিচ্ছ? ওর বউ অসুস্থ, অনেক দিন ধরে সে হসপিটালে। কেউ অসুস্থ নয়, ও পার্টি করতে বিয়ার বার যাচ্ছে ওর বন্ধুদের সাথে। আর কতদিন এভাবে বোকা হবে তুমি? তখন বাবা যে উত্তরটা আমাকে দিয়েছিলেন, আমি কোনোদিন সেটা ভুলবো না। ছোটবেলায় আমার বাবা আমাকে প্রায় বাঘ আর একটা বাচ্চা ছেলের গল্প শোনাতো। সেই বাচ্চাটা তার বাবাকে বোকা বানাবে বলে বাঘ এসেছে বলে ডাকতো। ওর বাবা যেত, কিন্তু বাঘ দেখতে পেত না। 3rd টাইম সত্যি সত্যি বাঘ এলো, কিন্তু ওর বাবা এলো না। বাবার মনে হয়েছিল ছেলে মিথ্যে বলছে, বাঘটা ছেলেটাকে খেয়ে ফেললো। 3rd টাইমও বাবা নিশ্চয়ই ছেলের কাছে যেত, কিন্তু কেন গেল না? কেননা বাবার বিশ্বাসটা ভেঙে গিয়েছিল। কোনো মিথ্যে কি মানুষের চাইতে বেশি দামি? জানো, নিজের বুদ্ধির প্রয়োগ কাউকে বোকা বানানোর জন্য করা উচিত নয়, আর না কাউকে মৃত্যুর মুখে ঠেলার জন্য। বুদ্ধির সঠিক প্রয়োগ দরকার, ভেবে চিন্তে। তাড়াহুড়োর ফল উল্টো হয়। বাবার ভাবনা ছিল সারা পৃথিবীর চেয়ে আলাদা। ওনার মতে স্ত্রী হচ্ছে একটা রেসপন্সিবিলিটি, আর সন্তান হলো একটা বোঝার সমান, যাকে আমৃত্যু বইতে হয়। আমায় যদি জিজ্ঞেস করেন, আমার বাবাই আমার কাছে সব। আমি যখন 27 আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। পল্লবী বাবার খুব পছন্দ ছিল, তাই আমিও রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু পল্লবীর বাবার নজর আমার প্রপার্টির ওপর ছিল, তাই আমি ওনার নয়নের মণি হয়ে গেলাম। পল্লবী এই রিলেশনে কতটা খুশি সেটা আমি জানতে পারিনি, কারণ ও চুপ করেছিল। তাই আমিও চুপচাপই ছিলাম, আর আমার লাস্ট ব্যাচেলর পার্টি অ্যাটেন্ড করতে বার্সেলোনায় উড়ে গেলাম। হ্যালো ছোট বাবু, বড় সাহেব আর নেই। বাবার মৃত্যুর খবর শুনে আমার দুনিয়াটাই বদলে গেল। খুব অসহায় লাগছিল আমার।
বিমানে নিজেই নামতে থাকলো। প্রথমে লিফট থেকে নিচে নামলাম, তারপর এয়ারপোর্টে কার থেকে, তারপর প্লেন থেকে নিচে নেমে ইন্ডিয়ায়, তারপর বাবার মরদেহ অ্যাম্বুলেন্স থেকে নিচে নামালাম। কোম্পানির শেয়ার হু হু করে নিচে নামলো। বাবা বিভিন্ন কোম্পানিতে প্রায় 400 কোটি টাকা লগ্নি করেছিলেন। শুধু তাই নয়, ব্যাংক থেকে 250 কোটি টাকা লোন নিয়েছিলেন। গ্লোবাল মার্কেট ক্র্যাশ করার জন্য আমাদের শেয়ারের ভ্যালু তলানিতে ঠেকেছিল। বাবার অস্থির জল স্পর্শ করতেই দাদা কেমন যেন হয়ে গেল, ভেঙে পড়লো একদম। আত্মীয় স্বজনরা বললো দাদা পাগল হয়ে গেছে। বাবা চলে যাওয়ার 1 মাসের মধ্যেই আমাদের ঘর লোকে লোকারণ্য। না, সহানুভূতি দেখানোর জন্য নয়, ওরা ভিড় করেছিল ওদের পাওনা কন্ডাক্ট বুঝে নেওয়ার জন্যে। বৌদি আর ওনার বাবা আমাকে অফিসে যেতে বলল। আমি বাবার ওই ঘরটায় অনেকবার গিয়েছিলাম যখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু ঘুণাক্ষরও টের পাইনি যে এইবার যখন যাব আমার জীবনের পাশা এইভাবে পাল্টে যাবে। মোহন কুমার মিশ্র। মুখ দেখে ওনাকে যতটা খারাপ মনে হয় উনি তার চেয়েও বেশি খারাপ। বাবা বলতেন যে উনি কারো আপন নন, না উনি বাবার বন্ধু ছিলেন না বিজনেস পার্টনার। শুধু জানতাম উনি আমাদের পরিচিত। উনি এমন একজন মানুষ যে নিজের বাবার শেষ কাজেও পৌঁছননি। পরের দিন গিয়েছিলেন কারণ সেই দিনের এয়ারফেয়ার সস্তা ছিল। সবাই ভোরবেলা জগিং করতে বেরোয় আর উনি বেরোন রাতের বেলা, যাতে কেউ টাকা না ধার চেয়ে বসে। 15 বছর আগে ওনার স্ত্রী ওনাকে না জানিয়ে 10 গ্রাম সোনা কিনেছিলেন। তারপর এই সোনার দাম 500 টাকা কমে যায়। তাতে উনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে সারা জীবন ওনার স্ত্রীর সঙ্গে কথা বলাই বন্ধ করে দেন। এরপর সোনার দাম আবার বেড়ে গেল, আর সেই সাথে ওদের মধ্যেকার দূরত্বও বেড়ে গেল। কথা বলেন কিন্তু মুখে নয়, দেওয়ালে লাগানো কাগজে। বাবার মৃত্যুর পর মোহন মিশ্রর এখানে আসা কোনো কোইন্সিডেন্স ছিল না। আর 5 বছর বাঁচলেই সব সেট হয়ে যেত, কিন্তু এখন তো ওনার আয় আর ব্যয় দুটোই সময়ের দাড়ি পাল্লায় টাল খাচ্ছে। রিয়েল এস্টেটে লাগানো সমস্ত টাকা ফেসে গেছে। 60টা প্রজেক্ট আটকে রয়েছে। বাড়ি, গাড়ি, পলিসি, ডিপোজিট, সোনাদানা, পেন্টিংস সব বেচে দিলেও দেনা থেকে রেহাই পাবে না। এসব বেচে টেচে পথে বসতে চাইলে সেটা তোমার ব্যাপার, বাট আমার কাছে একটা মোক্ষম উপায় আছে। তোমার কাছে এখন যে শেয়ার পড়ে আছে তার বাজার দর নেই বললেই চলে। মার্কেটের যে অবস্থা তাতে ওই শেয়ারগুলো জাস্ট গুড ফর নাথিং। সেই জন্য ওই শেয়ারগুলো ব্যাংকে গ্যারান্টি হিসেবে জমা করে দাও, আর বাড়ি গাড়ি গয়না যা আছে সেটা তোমার মা আর বৌদির নামে করে দাও। বাকি জীবনটা 100 কোটির প্রপার্টি নিয়ে খুশি থাকো, আর পাওনাদারদের বুঝিয়ে দাও তোমার কাছে কানাকড়িও নেই। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বলে দিও তোমার বাবার ধার দেনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। নিজেকে দেউলিয়া ঘোষণা করে এই ঝামেলাটা ঘাট থেকে নামাও। এটা কোনো নতুন ব্যাপার নয়, এটা তো সমস্ত বড় লোকেদের রোজকার খেলা। আগামী 2-3 বছর মুখ বন্ধ রেখে চুপচাপ নিজের বিজনেস চালিয়ে যাও। কিন্তু এরকম করলে তো বাবার সম্মানে দাগ লেগে যাবে। মরা মানুষের আবার সম্মান অসম্মান। স্যার প্লিজ আমাকে একটা কথা বলো তো, তোমার প্রবলেমটা কোথায়? স্যার, যে আস্থা নিয়ে মানুষ বাবাকে টাকা ধার দিয়েছে সেটা ভাঙা ঠিক হবে? তাহলে কি পরিবারকে রাস্তায় আনাটা ঠিক হবে? আপনি যতই বলুন না কেন আমি কিন্তু কনভিন্সড হব না। ইটস এগেইনস্ট মাই ভ্যালিউজ। ভ্যালিউজ? এই ঢপের ভ্যালিউজে ঢং করে নিজের পরিবারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়াটা কি ঠিক হবে? স্যার, দেনা শোধ করাটা আমার দায়। আর সেই দায়কে বাই বাই করাটা বুদ্ধিমানের কাজ। আমি এরকম করলে বাবার সমস্ত মানুষের চোখে ক্রিমিনাল হয়ে যাবেন। যখন কেউ বাবাকে স্মরণ করবে যেন তার ভালো কাজের জন্য স্মরণ করে, খারাপ কাজের জন্য নয়। এই পেপারে সাইন করে তুমি ওই দেনার দায়ভার নিজের কাঁধে নেবে? যদি এমনটা করো তাহলে তুমি হবে আমার দেখা সব থেকে বড় বলির পাঠা। $300 কোটি, এই একটা সই সব ফয়সলা করে দেবে যে তুমি বালকেশ্বরে থাকবে না মীরা রোডে, রোলস রয়েসে ঘুরবে নাকি বাসে ঝুলতে ঝুলতে, হোটেলে খাওয়া দাওয়া করবে নাকি রাস্তার ধারে। এই একটা সই তোমার জীবন বদলে দিতে পারে। সেই জন্য খুব ভালো করে ভেবে নাও। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। বিশ্বাসের শুরুটা হোক ছোট থেকে, কিন্তু সুবিধা হোক বড়দের মতো। নাম্বার 2, দক্ষ এজেন্ট। মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। আপনার সময় যেমন মূল্যবান, তেমনি সমাধানটাও পাবেন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে। নাম্বার 3,
সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না। তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। আপনার নিরাপদ লেনদেনই আমাদের অঙ্গীকার। আরও তথ্য ও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল পেজ 9 উইকেট ভিজিট করতে ভুলবেন না। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ধন্যবাদ। যেটার প্রয়োজন ছিল না সেটা নিয়ে নিল, আর যেটা দরকার সেটা রিজেক্ট করলো। ও তো এখন আবেগে হিরোগিরি টাইপ অ্যাটিটিউড দেখাচ্ছে। তবে জেনে রাখো, তোমার মেয়ের জীবন কিন্তু এখন 20 পাও চলে। জানি না এই মুহূর্তে এইসব কথা বলা উচিত হবে কিনা, বুঝতে পারছি না। কিন্তু এখনই যদি তোমাকে না বলি তাহলে তুমি ভাববে যে আগামী মাসে তোমাদের বিয়ে হতে চলেছে। আমি এই এনগেজমেন্টটা ভাঙলাম, তোমার মাকে বলে দিও। পল্লবী, পল্লবী, এঙ্গেজমেন্টে আংটিটা পরানোর সময়ও চুপ ছিল। ভাবছিলাম ও বুঝি লজ্জা পাচ্ছে, কিন্তু এখন যখন ও আমার ছেড়ে চলে যাচ্ছে তখনও ও চুপ। জানি না এই অ্যাটিটিউডের কি মানে। অঙ্কুর সমস্ত প্রপার্টি ব্যাংকের নামে করে দিল, মাথার বুঝ ছাদটা পর্যন্ত থাকলো না। আর অলোক এই ট্রমা থেকে কোনোদিন বেরোতেই পারবে না। এই একটা ডিসিশন সমস্ত কিছু তছনছ করে দিল। আমার কথা শোন, জিয়াকে নিয়ে চল আমার সাথে। আমি ডিভোর্স ফাইল করে দেব। তোর সামনে পুরো জীবনটা পড়ে আছে, কেন শুধু শুধু পাগলামি করছিস? রূপসা, কিছু বলবি তো? অঙ্কুশ, বাবা চলে যাচ্ছেন, প্লিজ ওনাকে একটু গাড়ি অবধি। আমি নিজেই যেতে পারবো, চলো। তুমি কি কফি খাবে? আমি তো খাবো, আমার মাথা যন্ত্রণা করছে এসব বাজে কথা শুনে। যা ঘটেছে সেটা থেকে মুখ ফেরাতে পারবো না। বৌদি ইচ্ছে করলে যেতে পারতো, কিন্তু এই দুর্দিনে আমাদের পাশে থাকার সাহস দেখালো। দেনা মেটানোর জন্য বৌদি নিজের প্রিয় ঘড়ি, গয়নাগাটির সব দিয়ে দিল। এত বড় মাপের মানুষকে আমি আর কি দিতে পারি? যদি আমি জিয়াকে মনের মতো মানুষ করতে পারি তাহলে বৌদির কিছুটা ঋণ তো শোধ করতে পারবো। এই 5 সিরিজের বিএমডব্লিউতে লেগ স্পেস ভীষণ কম। বাবাকে বলে একটা 7 সিরিজের বিএমডব্লিউ নেব। ঠিক আছে দাদা। 1 কোটি লটারি জিতলেও 30 লাখ ট্যাক্স কেটে যায়। সেই জন্য বলে সব সময় ভাগ্যের কল বাতাসে নড়ে না, কিন্তু কখনো ব্যাড লাক উইথ বোনাস কপালে সেটে যায়। কি আমার জিয়া সোনার এই বাড়িটা পছন্দ হয়নি, কিন্তু ও বোঝে কথাটা কিভাবে বলতে হয়। বৌদিরও হয়তো ঘরটা পছন্দ হয়নি, কিন্তু মুখ ফুটে বলবে না। মার আর কোনো ইচ্ছে নেই, শুধু বাবার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর দাদা ও সেক্রেটারি জনের সাথে কথা বলেই চলে, কিন্তু জনকে আমরা কেউ দেখতে পাই না, কারণ জন 1 মাস আগে রিজাইন করেছে। একজন নামী সাইকিয়াট্রিস্ট দাদাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। তার ফিজ অনেক বেশি, কিন্তু প্রপার ট্রিটমেন্ট তো করতেই হবে। কি হলো জিয়া, এমন সোনা মুখটা গোমরা কেন? বাড়িটা একদম পচা। আমারও ভালো লাগেনি, পচা। বাট আমাদের 1 বছর এখানেই থাকতে হবে। কিন্তু কেন? তার কারণ এখানে 100 জন স্পেশাল বাচ্চাকে সিলেক্ট করা হবে। একটা বিখ্যাত চ্যানেল ওদের নিয়ে একটা দারুণ রিয়ালিটি গেম শো করতে চায়। গেম যে খুব ভালো করে পড়াশোনা করবে, মায়ের সব কথা শুনবে, সে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে। আর যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে পাবে একটা বড় গিফট। যদি তুমি জিতে যাও তাহলে আমাদের কার, বাংলো সব ফেরত পেয়ে যাব।
আমি চকলেট পাবো? অনেকগুলো। এত বড়? এত বড় চকলেট? তুমি এত বড় চকলেট পাবে যে? হ্যাঁ বলুন। আমি এই ফ্ল্যাটের মালিক। নমস্কার ম্যাডাম, আপনার হাজবেন্ড আমার খুব পরিচিত ছিলেন। বহু বছর আগে আমার শালা চাকরির জন্য ওনার কাছে গিয়েছিলাম, স্ট্রেট না বলে দিলেন। তখন উনি রাজার হালে থাকতেন, তাও আবার সবটাই ধারের টাকায়। পকেটে 1 টাকা থাকলেও কোটি টাকা ধার নিয়ে জমিয়ে ফুর্তি করতেন। বড় বড় গাড়ি, ঝা চকচকে বাংলো। উনি চলে যাবার পর যখন অ্যাকাউন্টটা সামনে এলো না, তখন গোটা পরিবার বাংলো থেকে একেবারে ফুটপাতে নেমে এলো। মেয়ে ছেলে, মদ এইসব নিয়ে ফুর্তি করে টাকা উড়িয়ে দিয়েছিল আর কি। বাবা চলে যাওয়ার পরে সবই আর কি মাথায় আগুন ধরিয়ে দেয়। আপনার এই 3rd ক্লাস জোক শুনে হয়তো আমি আগে হাসতাম। চা কফি কিছু খাবেন, সময় মতো বাড়ি ভাড়া পেয়ে যাবেন। এখানে আসার প্রয়োজন নেই, প্লিজ। আবে মালবার কর। আরে দাঁত বার করছিস কেন? মাঝরাতে আমার মতো ঠিক তুই ছুরি দেখে ভয় পাস না? না আয় জড়ি ধরি আয়। ছাড় না পাগল বেটা, আজ মোহনীটাই খারাপ গেল। তুই মাথার ডাক্তার দেখা। নর্মালি শি ইজ গুড, কিন্তু ও কোনো রিয়ালিটি শোতে পার্টিসিপেট করার কথা বলছিল। আর আপনাদের ফ্ল্যাটে নাকি কোনো চ্যানেল ঘাঁটি গেড়েছে, আর সেখানে আপনাদের ড্রয়িং রুমটাকে সেট বানিয়েছে। ও এই কথাও বলল যে 1 বছর পর যখন এই শোটা শেষ হবে তখন নাকি আপনারা বাড়ি আর গাড়ি ফেরত পেয়ে যাবেন। এখনই যদি এত মিথ্যে কথা বলে, বড় হয়ে কি করবে ও? প্রিন্সিপাল ম্যাম, আপনাদের পরিবারে এমন কেউ আছে যার মেন্টাল প্রবলেম আছে? প্রবলেম কার থাকে না, কিন্তু সমস্ত প্রবলেমকে সলভ করে এগিয়ে যাওয়াটাই একজন বিজনেসম্যানের প্রথম লক্ষ্য হওয়া উচিত। আমাদের কোম্পানির গ্রোথ 1 বছরে 50%-এরও বেশি হয়েছে। আমরা মার্কেটে 400 কোটি টাকা লগ্নি করেছি, আর 1 বছরে 2 নয় পুরো 3 গুণ সেটা বাড়বে। আই হোপ ইউ। আপনি কে? ইনি আমার কেবিনে কি করছেন জন? ঠিকই বলছেন উনি, আমি বুঝে গেছি। এক্সকিউজ মি, টার্ম ফি ডিউ আছে, ট্রান্সপোর্ট, বই, বাকি খরচপাতি মিলিয়ে প্রায় 2 লাখ। 2 লাখ মান্থ এন্ডের মধ্যে দিয়ে দিতে হবে। মান্থ এন্ড? আপনি যাতে ভুলে না যান তাই আরেকবার মনে করিয়ে দেব। প্রয়োজন হবে না ম্যাম, অ্যামাউন্টটা তো বড় যে ভুলতেই পারবো না, আর সময় এতটাই কম যে মনে পড়তেই থাকবে। আপনি চিন্তা করবেন না। উনি ফিস চাইলেন না? কত? এটা রাখো। স্কুলটা বদলে দিই? না বৌদি, জীবন যাপনটা বদলাতে হবে। তোর পকেটে 200 টাকা রাখতে পারিস না, আর এখন 2 লাখ টাকা চাই তোর। বাহ, ভালোই বলছিস। দিনে স্বপ্ন দেখা বন্ধ কর, আর আমাকে একদম ডিস্টার্ব করিস না। ওই, তুই আবার চললি কোথায়? আমার গল্পটাও ঠিক ওই ছেলেটার মতো, যাকে তুই দূরছাই করছিলিস। তোরও টাকা চাই? মান্থ এন্ডের মধ্যে। ঠান্ডা মাথায় বসে কথাটা তো বল। আরে বস না ভাই, এবার আমার কথাটা ভালো করে শোন। নেক্সট উইকে আমাকে একটা ঝাক্কাস ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট করাতে হবে। থ্যাংক ইউ। টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোকে করতে হবে, আর তোকে একটা সোলো পারফরমেন্সও করতে হবে, ঠিক যেরকমটা আমরা কলেজে করতাম রে, মনে আছে? এসবে তো তুই মাস্টার বস। তো শেষ? এখনো শেষ হয়নি। তারপরে তোকে বিয়ে বাড়ির সকলের সাথে ভালো করে কথা বলতে হবে, কলেজের মেয়েগুলোর সঙ্গে যেরকম বলতিস। চুপ কর না ভাই। বললাম, এই নে
এ তো দেখছি কিচ্ছু বলেনি। প্রথমে আশীর্বাদ, তারপরে গায়ে হলুদ। সব বিয়েতে এসে দুলে দুলে নাচবে আর তারপরে পুরো মাথার 12টা বাজিয়ে ছাড়বে। তোকে শুধু ওখানে থেকে সব ম্যানেজ করতে হবে, আর কিছুই নয়। লাস্টে ওরা তোকে 10 লাখ টাকার একটা চেক দেবে, 5 লাখ তোর আর 5 লাখ আমার। ওকে? চুপ কর, বুড়ো বয়সে কাঁদাবি নাকি? আমি ভেবেছিলাম কলেজের ঝগড়াঝাটির জন্য তুই আমায় হেল্প করবি না। চল ফালতু কথা ছাড়। আরে বন্ধুরে তোর প্রাণ না দিতে পারলেও পার্টনারশিপ তো দিতে পারি। যা মজা কর। থ্যাঙ্কস ভাই। গুড মর্নিং স্যার। এত লেট হলো কেন? সরি স্যার, ব্রেড জ্যাম আনতে গেলাম, ট্রাফিক জ্যামে ফেসে গেলাম। গুড মর্নিং স্যার। এত লেট হলো কেন? ব্রেড জ্যাম আনতে গেছিলাম, ট্রাফিক জ্যামে আটকে গেলাম। কি রে রাজা, ঘড়িতে বাজে 10টা আর তোর মুখে বাজে 12টা। জীবনটা কেমন পাল্টে গিয়ে গেল। আগে আমারও কত চাকর বাকর ছিল, কিন্তু আজ তোর আন্ডারে চাকরি করতে হচ্ছে আমাকে। ধুর, এতে ফিউজ হওয়ার কি আছে? আমরা গরিবই সই, কিন্তু দেখ কোম্পানি দামি স্যুট দিয়েছে, একটা ফ্রি সুপার কার দিয়েছে, বিয়েতে বিদেশি মদ পাবি, আর আশীর্বাদে ডিস্কো জকি। রিয়েলি? আই লাইক ইউর এক্সাইটমেন্ট। দেখ, কাল পকেটে 200 টাকা ছিল না, আর আজ পকেটে 5 লাখ টাকার কন্ট্রাক্ট। পরের কন্ট্রাক্ট 10 লাখের হবে, তারপর 25 লাখের কন্ট্রাক্ট পাবো রে। 12.5 ওর, 12.5 আমাদের। দূর, ওর সাথে পার্টনারশিপ করতে যাবো কেন? কি বলছিস কি? হ্যাঁ, আমরা নিজেরাই কোম্পানি খুলবো। What are you talking? 1 বছরের মধ্যে কোটিতে খেলবো গুরু। 100 কোটি ক্রস করলে শেয়ার বাজারে নামবো বলছিস? শহর জুড়ে আমাদের অফিস হবে। একটু বেশি ভেবে ফেলছিস না? Hi, লোকেশন sir. এসে গেছে। আমি ট্রিনা। হাউ আর ইউ? আপনার আইডি কার্ড দাও। রাজা, প্ল্যান কন্টিনিউ করো। হ্যাঁ, করছি বস। কয়েক বছর যদি এই কাজটা করে যাই তাহলে 100 কোটি। তখন আর তোমাকে অন্য কোনো বিয়েতে পারফর্ম করতে হবে না, নিজের বিয়েতেই পারফর্ম করো। কই দেখি বিয়ে তো নষ্টের মূল রে পাগলা। যে মেয়েটার সাথে তোর এঙ্গেজমেন্ট টসকে গেল, তার নাম জানো? ওর নাম ছিল পল্লবী কোলাসানি। যে করেছিল তোকে হয়রানি, ঘোড়ায় চেপে ওর বাড়ির সামনে দিয়ে বর্ষে দিয়ে যাবি। এমন ব্যান্ড পার্টি হবে যেন জানা দিয়ে ঝুঁকে দেখে আর আফসোস করে বলে, একটা কোটিপতি বর হাতছাড়া হলো। আর দু চোখ দুই যেন গঙ্গার যমুনা বয়, আর এমন জল যেন বের হয়ে গেল। না 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 না, কি যেন বলেছিস নামটা? কতবার বলবো পল্লবী কোলাসানি? তার মানে প্রথমে পি আর তারপরে কে আসে না? পল্লবী কোলাসানি থেকে প্রথমে পি, তারপর কে। এটা পল্লবী কোলাসানি। আরে ভাই 1 মিনিট দাঁড়া। হ্যালো, আরে ভাই, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল আমার, আর যার বাপ এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, তুই সেই মেয়ের বিয়েতেই পাঠিয়েছিস। আমি এখানে থাকতে পারবো না, 1 মিনিটও পারবো না। আচ্ছা, তুই বোর্ডটা দেখে ফেলেছিস? আরে ভাই, কি করলি তুই? আমি এখানে থাকতে পারবো না। 5 লাখ চাই। কি রে, ব্রেক মারলি কেন? এই মান্থ এন্ডে তোকে কেউ চাকরি দেবে কি? না। তাহলে ঠিক করলি না ভাই। কলেজে 3 বছর ধরে আমি একটা মেয়ের পেছনে ফিল্ডিং মেরেছিলাম, আর তুই কি বলেছিলি? ফিল মাই লাভ, ফিল মাই লাভ। মেয়েটা তোর ওপরে ফিদা হয়ে আমার ফোন ধরাই বন্ধ করে দিয়েছিল। হলের কোণের সিটে বসে মস্তি করে সিনেমা দেখেছিলি, আর ইন্টারভেলে আমাকে দিয়ে পপকর্ন আনিছিলি, মনে নেই? ভেবেছিলাম তুই সব ভুলে গেছিস ভাই। এই জন্মে তো আর ভুলবো না। রিভেঞ্জ ইজ রিভেঞ্জ। কাল যখন ওর হাজবেন্ড ওকে সিঁদুর পড়াবে না, তুই পিছনে দাঁড়িয়ে ফুল ছেটাবি। ওরে পাগলা, তুই তো আমার পাগল করে ছাড়লি রে, ছোট লোক। এই মেয়েটার বিয়ে, এত ডেকোরেশন এই মেয়েটার জন্য? তোর বিয়ে তো 22.5, আপাতত ওর বিয়েতে ভাঙা নাচতে হবে, সেটাই তো? রাজা, তোকে আমি তো। এবার মন দিয়ে আমার কথাটা শোন। বরের মাথা ভরা টাক হবে, এত বড় ভুঁড়ি হবে, ওয়ালকেশ্বরে ফ্ল্যাট হবে, গতরবর্তী ফ্যাট হবে, আর এটাই ফ্যাক্ট হবে। মিলিয়ে নিস। আবার কে উড়ে এসে জুড়ে বসলো? ইনি কি মহাপাত্র? মনে তো তাই হচ্ছে। মালটা তো তোর থেকে বেশি চিক না। ওকে, হ্যাঁ, এটা আপনাকে ভালো লাগবে। না, ঠিক এই কালারটা আমার পছন্দ হচ্ছে। ওই মা, তোকে আমি মেরেই ফেলবো। তুই বলেছিলি পাত্র টেকো হুম তো ফ্যাটি হবে। আরে আমার, তুই কথা বলবি না, কথা বলবি না। শোন আমার কথাটা শোন। দেখ ভাই, মানলাম শাহরুখ হ্যান্ডসাম, কিন্তু কাজলের হৃদয়ে অজয় দেবগন বসে আছে। তেমনি পল্লবীর করার লকেটে তোর ছবি সেট বস। অ্যাকচুয়ালি তুমি এখানে কেন এসেছো?
আসলে ও বলতে চাইছিল কখন এসেছো, আর এক্সাইটমেন্টে বেরিয়ে গেল কেন এসেছো। বিউটিফুল। থ্যাংক ইউ। কি হয়েছে? না মানে বলছিলাম কি, তোমাকে হঠাৎ করে দেখে আমার বন্ধুর 440 ভোল্টের কারেন্ট লেগেছে, তাই না? অ্যাকচুয়ালি আমি যোগেশকে খুব ভালোবাসি। পড়লো মনে তোমাকে বাই, আর কে আরে কি খুঁজিস বস? আরে ওরে পালা রে পালা। হ্যাঁ সব কথা হয়ে গেছে, শুধু 2-1টা কাজ। 1 মিনিট, আমি পরে ফোন করছি। কি ব্যাপার? কাটিং স্যার। কিসের জন্য? কেন? ক্লিনিং স্যার। আমি এটার কথা বলছি না, তুমি এখানে কি করতে এসেছো? বিয়ে দেখতে এসেছো নাকি বাগড়া দিতে এসেছো? অ্যারেঞ্জমেন্ট করতে স্যার। বলো কত টাকা লাগবে এখান থেকে কেটে পড়া? 5 লাখ ওর 5 লাখ আমার। কে কত টাকায় ভাগ বসাবে তাতে আমার কি? যাও, আমি অন্য কাউকে ডেকে নেবো অ্যারেঞ্জমেন্টের জন্য। ঠিক আছে। আরে কোথায় যাচ্ছো? গেটের রাস্তা ওদিকে। জানি, কিন্তু আপনার হবু জামাই তো ওদিকে স্যার। হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আপনি এঙ্গেজমেন্টটা ভেঙে দিলেন, কারণ আমাদের প্রপার্টি বেহাত হয়ে গেল। আর পল্লবীকে নিয়ে আপনি চলে গেলেন, আর এটা যদি যোগেশকে না জানায় তাহলে সেটা চিটিং হবে তো স্যার। মানে কি বলতে চাইছো? জামাইবাবু, হ্যাঁ মজা করে আজকাল লোকজন আমার HMT বলে, তাই নাকি? হ্যাঁ, আমার স্বভাবটাই এরকম যে লোকে বলতে বাধ্য হয়। কেন বলবে না বলুন, আপনি টাইমের এত পাক্কা যে লোকে আপনাকে দেখে নিজের ঘড়ি মিলিয়ে নেয়। আরে আরে 10টা বেজে গেছে, এখন আমার দুধ খাবার সময়। চলো চলো। এই বিজয় আর রুলস ফলো করতেই হয় স্যার। দাঁড়াও, যোগেশকে জানাবো নাকি? না। তাহলে আপনি নিজের কাজে মন দিন আর আমাকে কোনো রকম ডিস্টার্ব করবেন না আঙ্কেল। কোনো মেয়ে যদি সিগারেট খায়, মদ খায়, তাহলে 12টা তো বাজবেই শরীরের। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস। যদি অ্যাটিটিউড দেখি কোনো মেয়ে স্মোক আর ড্রিঙ্ক করে, তাহলে ধ্বংস নিশ্চিত। ছাড় তো, আমাদের কি। কিরে, সিগারেটটা খেয়ে নিলি? না বাবা, খাইনি আমি। লিপস্টিকের দাগ নেই যখন, তখন খাসনি। বললাম তো না, পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে আর তুমি সিগারেট টানছো। যদি অন্য কোনো লোক থাকতো সেও আমার সাথে খেত, আমার টাকা খরচ হতো। তুই পাশে বসে আছিস তাই টাকাও খরচ হচ্ছে না, আর কোম্পানিও পাচ্ছি, পুরো ডবল মুনাফা। সবাই নিজের পজিশনে রেডি থাকবে। মাতাল শোনয় না। স্যার কিছু বললেন? না না, তোমায় না। ওকে স্যার। মনে হচ্ছে সুগার লেভেলটা আবার ড্রপ করেছে। ট্যাবলেট খাওয়ার পর কিছু খেয়ে নিতে হবে। এই মেয়েটা তো লুকে লুকে ট্যাবলেট খাচ্ছে। ট্যাবলেট নয় রে, ড্রাগস। ড্রাগ নেওয়ার পর কি হয় রে? চলনই বদলে যায়। তালে তালে কি হাঁটছে গুরু, হেভি এফেক্ট। দাঁত বের করে হাসবে এবার। তো মুখ তো ঝরছে রে। এরপর হ্যাঁ, জিভ বার করে মুখ ভেঙাবে। হ্যাঁ, মুখ ভেঙেছে। ড্রাগস নিলে মানুষ এত তাড়াতাড়ি নিচে নামে? এই ব্যাপারে কাউকে কিছু বলবে না কিন্তু। মানে ধোঁয়া আর জলের ব্যাপারে? সিঁড়ি থেকে পড়ার কথা বলছি। যদি কাউকে এটা বলতেই হয় তাহলে কি বলবে? এটাই বলবে যে মেয়েটা নিচে পড়ে গেছে, রাইট? তখন সবাই জিজ্ঞেস করবে কার জন্য। কিংবা যদি বলো বেচারি হড়কে গেছে, তখন বলবে কার সঙ্গে। শুনতে ভালগার লাগবে না? বড্ড ভালগার শুনতে লাগবে। সেই জন্য প্লিজ কাউকে কিছু বলো না। কাউকে বলবো না। শোনো না, তুমি ঠিক আছো তো? শুনলাম তুমি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছো। টেক কেয়ার বাবু। এখানে একটা ঝাড়বাতি লাগাবো। হ্যাঁ, তুমি বলেছো তাই না? সত্যি কথা বলো। তুই ওখানে কি প্যাচ করছিলি? আরে এমনি, আমরা এখানে বিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে এসেছি। নিজের প্রেম আমার কথা তো শোন ভাই। ও সিঁড়ি থেকে পড়ে গেছিল, জানিস? বেচারি সিঁড়ি থেকে পড়ে গেছিল। হ্যাঁ। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। বিশ্বাসের শুরুটা হোক ছোট থেকে, কিন্তু সুবিধা হোক বড়দের মতো। নাম্বার 2, দক্ষ এজেন্ট। মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন।
আপনার সময় যেমন মূল্যবান, তেমনি সমাধানটাও পাবেন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টার কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। আপনার নিরাপদ লেনদেনই আমাদের অঙ্গীকার। আরও তথ্য ও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল পেজ 9 উইকেট ভিজিট করতে ভুলবেন না। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ধন্যবাদ। কে বলেছো তো, উনি জানলেন কি করে? ফ্ল্যাশব্যাক এখনো শেষ হয়নি। তাহলে সেটা একটু তাড়াতাড়ি বলো। তোমরা দুজন কাজ ছেড়ে এখানে গুলতানি মারছো? আপনার মেয়ের বান্ধবী আছে না, হ্যাঁ তো ও সেই থেকে নিচে পড়ে গেছে। বাবু, হ্যাঁ তুই সিঁড়ি থেকে পড়ে গেলি কি করে? একটু বাম লাগিয়ে দি। ওদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর তুমি এখানে গল্প করে যাচ্ছ। আরে ওই পল্লবীর বান্ধবী সুনয়ন আছে না, সিঁড়ি থেকে পড়ে গেছে। বাপরে, আর কে কে জানে? ওই ছেলেটা কে রে? কে? ওই যে বাইরে আছে। কাম কাম কাম, তাড়াতাড়ি। কেন, কি করেছো? ইরিটেট করে মারছে আর। থ্যাংক গড আমি বেঁচে গেছি। এই জন্য আমি যোগেশকে বিয়ে করব বলেছি আর ওর সাথে এনগেজমেন্টটা ভেঙে দিয়েছি। তোর সাথে ওর এনগেজমেন্ট ভেঙে গেছে? কোনো ভুল করলাম? অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছিস তুই। শোনো না ম্যাম, আমি এমন কি করলাম যে আপনি ইরিটেট হলেন? তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? তাহলে তুমি কি করে জানলে আমি ওকে কি বলেছি? আপনার ফোনের বদলে আপনি আমার ওয়াকি টকি নিয়ে গেছেন। সরি। শোনো না ম্যাম, নাইস ড্রেস। থ্যাংক ইউ স্যার। তোমাকে বলিনি তুমি এত লাফিও না, কাজ করো। সরি স্যার। মাত্র 10 কোটি টাকার জমি, আপনার অন্যগুলোর তুলনায় নস্যি। 10-এ কিনেছিলাম, এখন ভ্যালু 20 কোটির। এরপর যখন মেট্রো লাইন চালু হবে 8,000 টাকা স্কোয়ার ফুট, পুরো 30 কোটি হবে। আপনার কথা ঠিকই আছে, কিন্তু ওই জমিতে একটু হ্যাপা, তাই সেই জন্য আমার প্রপার্টিতে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর ওর সঙ্গে কথা বলতে তোমার প্রবলেম হচ্ছে? শালা নিজেকে আবার এত বড় উকিল বলিস? নাও তোমার 1 ঘন্টার ফিস। এখন তো কথা বলবে, কথা বলো। হ্যালো, একদম ফার্স্ট ক্লাস। আপনি কেমন আছেন? হ্যাঁ, একটা 8,000 স্কোয়ার ফুটের সাইট আছে। কোনটা? ওই মোহন কুমার মিশ্রের জমিটা, যেটা ওই আগের মোড়ে 2 একর জমি আছে না? কোনটা? আপনারটা 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 একটু আগেই দেখলাম, একেবারে সোনার টুকরো। চল গাড়ি স্টার্ট কর। আমি ওর সাথে কথা বলতেই পারবো না। গাড়ি থামাও, নাম। হ্যাঁ নাম। এখানে একটু আগে গিয়ে নামি, এখান থেকে বাস হতে পাবো না। ওজন কম থাকলে ডিজেলও কম পড়বে। তুই আমার কোনো কাজের নোস, নাম। আরে আমার চেকটা তো দাও। এনে জুড়ে নিস। এ তো আচ্ছা জ্বালায় পড়লাম। কাল ফুল খুঁজতে খুঁজতে 10 জায়গা চক্কর কাটলাম, কিন্তু যখন বিদেশি মাল খুঁজতে বেরোলাম তখন ব্র্যান্ডের একদম ছড়াছড়ি। একেই বলে শাইনিং ইন্ডিয়া। চাকার মনে বন্ধ হচ্ছে, গলাটা একটু ভিজিয়ে নি। চাকা তো টাল খাচ্ছে কাকা। আজকে একটু কম খাওয়া হয়েছে, যতক্ষণ গলার মধ্যে পুরোটা না পড়ে ব্যাটারিটা ডাউন থাকবে। পুরো দাঁড়িয়ে দিল। 2 ml ঢালার পর কেমন লাগছে আমার? ওয়াও, what a miracle, miracle! আপনি তো অষ্টম আশ্চর্য স্যার। এরকম অনেক মিরাকেল আমি দেখাতে পারি, আমাকে সাথে নিয়ে চলো। মিরাকেল দেখার জন্য কোথায় নিয়ে যেতে হবে? পল্লবী নামের একটি মেয়ের বিয়েতে যাব। স্যার পল্লবীর বিয়ে তো আমরাই অ্যারেঞ্জ করছি। আমাদের ব্যাড লাক। বাই দ্য ওয়ে, পল্লবী আপনার কে হয়? ছোট ভাইয়ের মেয়ে। ইয়েস, মাই ওন ব্রাদার্স ডটার।
তো আপনাকে রিসিভ করতে আসেনি কেন? এভাবে ফুটপাতে বসিয়ে দিল। আমার আর আমার ভাইয়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। কেন স্যার? বাবা 150 একর জমি আমাদের নামে করে গিয়েছিলেন। আমরা একসাথে ব্যবসা করতাম, বিজনেসের লস হলো, তাই আমার ভাগের প্রপার্টি বেচতে চাইলাম। 75 একর জমি বিক্রির জন্য যেদিন রেজিস্টারকে ডাকলাম, যখন আমি আমার ভাইকে সাইন করতে বললাম, তখন বলে তোমার 75 একরের জন্য আমি সাইন করতে যাবো কেন? এটা শুনেই তোমাদের ভিউজ হয়ে গেল, তো ভাবো আমার কিরকম অবস্থা হয়েছিল। আপনার কোনো ছেলে বলে নেই? একটা ছেলে আছে। ও আচ্ছা, তাহলে আপনি ওকে এখানে আনলেন না কেন? দাদা একটু ধরো তো। কেমন আছিস ভাই? আরে লাস্ট দুদিন ধরে আমরা দুজন তোমার কথাই বলছি। আরে আমি এখানে থাকি বা না থাকি, মনটা তো এখানেই থাকে। আগে বল পল্লবী ভেতরে আছে, দেখো। আরে ঘোষবাবু আসুন না, আসুন না। আমার ছেলে আমার মতন নাটক করতে পারে না, তাই ওকে এখানে আনিনি আমি। তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো? শুনলাম তুই নাকি কাল সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলিস, লাগেনি তো? সাবধানে চলাফেরা করিস মা। হেই, ওপরে এই দড়িটা কে বেঁধেছে? তোমরা মন দিয়ে কাজটা করো ভাই। বাহ, আমার কথা পাত্তা দাওনি ঠিকই, কিন্তু উন্নতি ভালোই করেছো। আরে মোহন বাবু, আসল মানুষই যদি এত দেরি করে আসে ভালো লাগে? এসে তো গেছি। কেমন আছেন? ভালো আছি। মিট মাই কাজিন। হাই আঙ্কেল, থ্যাঙ্কস ফর কামিং। বর হওয়া উচিত একদম তোর মতো। আমি তো এমন কিছু লোককেও চিনি যাদেরকে 1 কোটি টাকার লটারি দিলেও তারা ফেলে দেয়, এটা বলে যে টিকিটের রং ভালো নয়। বুঝতে পারলি না তো? এক্সাম্পল দেখতে চাস? হ্যালো, একটু এভারেস্ট থেকে নেমে আসবেন? নিজের মিষ্টি মুখটা একটু দেখাবেন প্লিজ। এই দেখো বাবা, এ হলো লাইভ এক্সাম্পল। ওর বাবার মৃত্যুর পর বলেছিলাম নিজেকে দেউলিয়া ঘোষণা করতে, কিন্তু হিরো বললো এটা সম্ভব নয়। কি যেন ওই ভ্যালুজ এর মালা জড়িয়ে এই রবিনহুড 300 কোটি টাকার প্রপার্টি দান করে এলো। ও গড! গড কি? এত টাকা রোজগার করলে ও গড বলা যায়, কিন্তু কেউ দান করে দিলে ও মাই গড এইসব বলতে হয়। বুদ্ধিমত্তা কিসে? টাকা জমা নয় নাকি বিলো নয়? লাইফে ইম্পর্টেন্ট কোনটা, জেতা নাকি হারা? যদি সেদিনও আমার কথা মেনে নিত তাহলে আজ। মোহনবাবু চলুন না, ওদিকে যাই। কি হলো? দেখো, ওকে পল্লবী আর অঙ্কুশের ব্যাপারে আর কিচ্ছু বলো না। ওরা জেনে ফেললে কিন্তু বিয়ে ভাঙতে পারে। বিয়ের পরে জানলেও তো ডিভোর্স অবধারিত। সে হোক না, ততক্ষণে সব প্রপার্টি আমার মেয়ের নামে হয়ে যাবে। বিয়েই হলো না, সম্পর্ক ভাঙার কথা ভাবছো? ছি ছি ছি, লজ্জাও করে না? আমাদের শুধু প্রপার্টি হলেই হবে, সে আজ হোক বা ডিভোর্সের পর। পল্লবীর বিয়েতে এরকম কাজ করতে তোমার খারাপ লাগছে না? আমি বাবাকে খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে আমি যখন লন্ডনে মাস্টার্স করছি, আমি বাবাকে এত ফোন করতাম, কেউ গার্লফ্রেন্ড কেউ করতো না। বাবা চলে যাওয়ার পর আমি কিছু ফিল করতেই পারিনি। বাবা চলে যাওয়ার সময় সবাই খুব কেঁদেছিল, কিন্তু আমি কাঁদিনি। আমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি। সবাই বলে চোখের জলই প্রমাণ করে যে আমরা কাউকে কতটা ভালোবাসি। আর আমি যদি সারা জীবন ধরেও কাঁদি, তবুও ওনার প্রতি আমার ভালোবাসা বোঝাতে পারবো না। আর মনে হয় যেন আমি একটা ফিলিংলেস, ইমোশনলেস একটা মানুষ। আমার মধ্যে কোনো ইমোশন নেই। আমি বাবাকে এতটাই ভালোবাসতাম যে আমার মনে হয় না যে আমায় ছেড়ে কোথাও চলে গেছেন। সরি। উনি হয়তো আর সবার মধ্যে নেই, তাই সবাই কান্নাকাটি করে, কিন্তু তোমার সাথে তো সব সময় আছেন, তাই কান্নাকাটির কোনো দরকার নেই। থ্যাংক ইউ। ছেলেরা কাঁদলে একদম একদম ভালো লাগে। টাইম হয়ে গেছে তো, তুমি পার্টিতে যাচ্ছ না? তুমি যাবে না? খাদ্য রসিকরা না গেলেও চলে,
ওয়েটারকে তো যেতেই হবে। আমি নিশ্চয়ই যাবো। সি ইউ দেয়ার। স্যার, এই বয়সে আপনার চুল মানে এত কালো কি করে? ডাই করলে তো চুল কালো থাকবেই, তাই না? আরে ভাই, এক সেকেন্ড ব্রো, এর সঙ্গে আলাপ করে নে। এ হচ্ছে ভ্যালুজের লাস্ট ব্রো। আজকাল এরকম ছেলে পাওয়াই যায় না ব্রো। ভাই তুমি একটা কাজ করো, ভালো একটা স্পিচ দাও তো। বলো বলো, কাম অন, চলো চলো, কাম অন কাম অন। আমার এক বন্ধু যার কাছে অনেক টাকা পয়সা, সে আমায় আজ একটা প্রশ্ন করেছে, মহানুভবতা কিসে, দেওয়ায় না নেওয়ায়, প্রয়োজনীয় কোনটা, হার নাকি জিত? রাবণ সীতাকে অপহরণ করলো, পরে রামের হাতেই মারা গেল। সীতার কাছ থেকে দূরে থাকলে হয়তো মরতো না। কৌরবরা জুয়ায় জিতেছিল, কুরুক্ষেত্রে হেরে গেল। জুয়ায় যদি হারতো তাহলে পায়ের ওপর পা তুলে সারা জীবন আরামে কাটাতো। সো কখনো কখনো ছিনিয়ে নেওয়ার চেয়ে বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের। সাময়িক জিতের চেয়ে সাময়িক হার ভালো। এক ঘর কথা বলে দিন স্যার, তীর একদম পকাত করে বুকে বেঁধেছে। এই কম বয়সে কত কি বোঝে বলুন? আরব্য রজনীর গল্প আর জীবনের বাস্তবটা একরকম নয়, বুঝলে? মোহনবাবু, পার্টি কেমন চলছে? আজকের পর এরকম পার্টিতে আমাকে একদম ডাকবে না। এটা হুইস্কি নাকি জল? সরো এখান থেকে। আরে মোহন, মোহন এরকম বলছে কেন? আরে মোহন থামো। চল চল, একটা পেক খেয়ে নে। এই নো, কি করছো? আমি শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী, ওটাই তোর আসল নাম? What a beautiful name. Subbalakshmi, dance with me. আশা ছিল মনে, ঘর বাঁধিব আমি তোমার সনে। হাতেতে হাত রাখো, চোখেতে চোখ রাখো, ভুলে যেও না মোরে। আশা ছিল মনে, ঘর বাঁধিব আমি তোমার সনে। হাতেতে হাত রাখো, চোখেতে চোখ রাখো, ভুলে যেও না মোরে। আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে। আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে। আকাশে চাঁদ থাকে, তুমি আমার মনে তেমনি থাকো। পরাণে বান্ধিয়া তোমারে রাখিয়া ভালোবেসে যাব। আকাশে চাঁদ থাকে, তুমি আমার মনে তেমনি থাকো।
যুদ্ধে হারবো না, এ দেহের রক্ত দিয়ে স্বাধীনতা আনবো মোরা। মা গো মা, ভয় করিস না, এ যুদ্ধে হারবো না, এ দেহের আদা ভার হয়ে গেছে ভাই, কফি আনতে বল। এই ভাই শোনো, গ্যাঁটা ডাকছে কেন? এদিকে শোনো স্যার। ডেকোরেশনটা কে করেছে? আমি স্যার। ক্রিয়েটিভিটির মানে বোঝো? একটা গ্রিন ফুল দাওনি কেন? হ্যাঁ স্যার, গ্রিন রঙের পাতা হয়, ফুল নয়। আর তর্ক করছো আমার সঙ্গে? ডেকোরেশনের কোনো সেন্স নেই, একদম কালার অ্যাপ্লিকেশনটা জানো না? কে জানে শালাবাবু কিভাবে যাদের অ্যাপয়েন্ট করলো, আমাকে শেখাচ্ছে চত্ব সব। আমি বাইরে যাচ্ছি, আমার ব্যাগ নিয়ে। সব কথা নিজেদের আজকাল স্মার্ট ভাবছে। 36টা দেশ ঘুরেছি আমি। দেশের বড় বড় ওয়েডিং প্ল্যানার আমার কাছে অ্যাডভাইস নাই, আর এই গাধা আমার শেখাচ্ছে। তুই কেন মাথা গরম করছিস? মাথা গরম করছি? মাথা গরম করছি আমি? কে বলেছে যে আমি মাথা গরম করছি? হ্যাঁ, আরে না না না, এত ঠান্ডায় আমি কাউকে কথা বলতে দেখিনি। আমি বলছিলাম কি ব্যাপার তোর, যা বলতে চাইছিস বলছিস না কেন? স্যার, এখন টাকার খুব দরকার। চাই না টাকা, আমি ভিক্ষে করবো, দরকার হলে রাস্তা গিটার বাজাবো, আর তোকেও চাকরি দেবো, চেঁচিয়ে লোক জোগাড় করবি। জিআর স্কুলের ফিস দিতে হবে তো? পড়বে না ও, আর ছেড়ে দেবে সবকিছু, প্রয়োজনে লোকের বাড়ি বাসন মাজবে। আর বলছিলাম যে এই পাগলটাকে দেখতে পাচ্ছিস? ও এখন যেভাবে ঘুরছে, দাদাও ঠিক এইভাবেই ঘুরবে। ভেবে দেখ, ফালতু কথা বন্ধ কর আর ব্যাগ নিয়ে আয়। হ্যালো অঙ্কুশ, হ্যাঁ বলো। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিছু হয়নি আমার। কেমন আছো তুমি? ঠিক আছো তো? শোন, এই ব্যাগ নিয়ে আসি। ঠিক আছে তো? ঠিক আছে, স্কুলে গেছে। আমি আর মা তোমার কথাই বলছিলাম, নিজের খেয়াল রেখো। আমি 2 দিন পরে আসছি, এসেই জিয়ার স্কুল ফিস দিয়ে দেবো। আমি সেই জন্য তোমায় ফোন করিনি। কিন্তু আমি তো সেই জন্যই এসেছি বৌদি। আমি এখন রাখছি বৌদি, মাকে আমার প্রণাম জানিও। স্যার, এখনই আপনার সাজেশন শুনে আমার মনে হলো গ্রিন ফ্লাওয়ার ইজ এ গুড আইডিয়া। ইটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া স্যার। ইয়েস স্যার। যদি বলে দেন যে ঠিক কোথায় আপনার ফুলগুলো চাই, সেখানে ফুলগুলো আমরা লাগিয়ে দেবো। একটা কাজ করো, একগোছা ফুল আনিয়ে রাখো, বাকিটা আমি লাঞ্চের পরে বলছি, ঠিক আছে? উইল বি ওয়েটিং ফর ইউ। বেটা কথা বলতে বলতে লাঞ্চ চলে গেল। বাপের জন্মে খাইনি যেন। যেতে দে যেখানে যাচ্ছে, এই বিয়েটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। এই বিয়েটা আর হবে না, ওর কপালটাই খারাপ। প্রথম এনগেজমেন্টটা 3 মাসের মধ্যে ভেঙে গেল। আজ সন্ধেবেলা বিয়ে হবে আর আকাশ ভেঙে পড়লো। কেউ কিচ্ছু করতে পারবে না। কি হয়েছে স্যার? কি ব্যাপার? অ্যাকচুয়ালি বরপণ 2 কোটি টাকা ছিল, এক বিয়ের আগে আর এক বিয়ের পর। 1 কোটি টাকার ইস্যু, সমস্ত টাকা ওই সুটকেসে রাখা ছিল, দাদা ওই ব্যাগটাই ছেড়ে দিল। কি রমেন বাবু? হ্যাঁ, কিসের রমেন বাবু? বরপক্ষরা সাংঘাতিক তেড়া মাল। স্যুট শুধু আরমানির চাই, মিষ্টি হতে হলে খাস বাংলার, ওদের শুধু রুলসই রুলস। যোগেশের সাথে কথা বলে ওকে কনভিন্স করা যায় না। অ্যাকচুয়ালি যোগেশের বাবার চেয়ে যোগেশের ট্যান্ট্রাম অনেক বেশি। ওর বাবাকে বলছিল বরপণ আমার চাই না, কিন্তু তোমরা চাইলে নিতেই পারো। যদি আমরা পনের টাকাটা না দিই তাহলে ওরা বিয়ে ভেঙে চলে যাবে, বুঝলে? কি হবে কে জানে। সেটা তাহলে ওদের বলে দাও, ওরা বিয়ে ভেঙে দেবে। তাহলে ভাঙতে দাও। আরে পাগল হয়ে গেছো তুমি? বাজে বকো না। আরে তো আর কি করবো আমি আমার প্রবলেমের কথা শেয়ার করলাম আর তুমি উল্টো কথা বলছো। আচ্ছা, 3 মাস আগে যখন আমি এনগেজমেন্ট ভাঙতে বলেছিলাম তখন তো নেচে উঠেছিলে, এখন মাথায় বাজ পড়লো? ওটা এনগেজমেন্ট ছিল বস, এটা বিয়ে। তাতে কি যায় আসে? ওটা আংটি বদলের ইস্যু ছিল আর এটা মঙ্গলসূত্র পরানোর। সিম্পল, ভেরি সিম্পল। স্যার, বিষয়টা শুধু সোনার ওজনের নয়, পরিবারের সম্মানের। আচ্ছা স্যার, আপনি চুপ থাকুন প্লিজ। এই বিষয়ে আপনার মেয়ের নাম কেন টানছেন? স্যার, আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, সেই মৃত্যুর দায় আপনার মেয়ের নয়। আজ আপনার দাদা টাকা চুরি করে পালালো, এটা তো আপনার মেয়ের প্ল্যান নয়। একটা অ্যাক্সিডেন্ট। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। বিশ্বাসের শুরুটা হোক ছোট থেকে, কিন্তু সুবিধা হোক বড়দের মতো। নাম্বার 2, দক্ষ এজেন্ট, মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। আপনার সময় যেমন মূল্যবান, তেমনি সমাধানটাও পাবেন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টার কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। আপনার নিরাপদ লেনদেনই আমাদের অঙ্গীকার।
আরও তথ্য ও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল পেজ 9 উইকেট ভিজিট করতে ভুলবেন না। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ধন্যবাদ। অন্য কোথাও হয়েছে বা একটা চুরি যা অন্য কেউ করেছে, তার দায় কোনো মেয়ের ঘাড়ে দেবেন না প্লিজ। স্যার, ওর কপাল যদি সত্যিই খারাপ হতো তাহলে এই কথাগুলো আপনার এই বিলাসবহুল 5 স্টার রিসর্টে বসে করতেন না। আমাকে 2 ঘন্টার সময় দিন, আমি রমেন বাবুকে নিয়ে আসছি। আর যদি না আনতে পারো তো? যদি 2 ঘন্টার মধ্যে আপনার সামনে ওকে না আনতে পারি তো আমার বাবা সত্যব্রত নয়। আমি কি তোমাদের সঙ্গে যাব? এখানে বাবা বিয়ে ভাঙার কথা বলছে আর বন্ধু সেটা জোয়ার লাগানোর চেষ্টা করছে। চলো তাহলে। আমরা ওকে কোথায় খুঁজবো? ও মদ ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। এত টাকা যার হাতে, সে কি সব জায়গায় আসবে? ওই সব জায়গাতেই আসবে, আমাদের সাথে চোখ কান খোলা রাখতে হবে। হ্যালো, আপনি কি এনাকে দেখেছেন কোথাও? না তো, দেখিনি। এই লোকটাকে কোথাও দেখেছেন? এই লোকটাকে আমি দেখিনি, ওই দিকটা গিয়ে জিজ্ঞেস করুন। সুগার লেভেলটা কমছে বোধহয়। আমি তো ট্যাবলেটগুলোও আনলাম না। আমি 2টো করে কেন দেখছি? মনে হয় আমি একটু কম খেয়েছি। আর্জেন্টলি একটা কোয়ার্টার মেরে নিই। এই যে শোনো না, উনি কি চিড়িয়াখানার জন্তু যেভাবে দেখছো? ওনাকে দেখার পর আমায় বললে না কেন? টেনশনকে মেনশন না করে ফিউশন কর, ও কোথাও পালাবে না। এদিকেই আসতে হবে ওকে। ওদিকে মাথায় বাজ আর এদিকে যমরাজ। আমি তো বলছি সুটকেসটা ছিনিয়ে নে, এমনি তোর হাতে সময় কম। হ্যাঁ, হাওয়াতে উঠছে কেন? আরে ও সুটকেস নিয়ে জমলোক যাচ্ছে নাকি? সুগার লেভেল কমে গেলে চোখে সর্ষে ফুল দেখি, কিন্তু কাউকে এইভাবে উঠতে দেখিনি তো। রাজা, তোর ব্যান্ড আজকে আমি। আমার মিউজিক পরে কম্পোজ করবি, আগে কাজের কাজটা কর। ও পাখি হয়ে গেলে ফ্রুট কিন্তু। বিনা পয়সায় উড়োজাহাজে নিচে 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 ওয়েলকাম টু ইন্ডিয়া। তোমরাও কি এই ফ্লাইটেই ছিলে ভাইয়া? আমরা কোথাও যাইনি কাকা, তুমি বিনা টিকিটে চক্কর মেরে আবার এখানে ফিরে এসেছো। সুটকেসটা এদিকে দিন। দেব না। শোনো, মেরে ফেলো না, আমি মরে যাব। এসব মামলা সেটিং এর জন্য আমার ছেলে টাইগার আছে, তোমরা নিজেরা সেটেল করে নাও। এনে থাক টাইগার ক্যাচ। আয় আয় আয়, ছট ছট ছট। এই দেখো দেখো এনে ধর।
এতক্ষণ শুধু সুটকেসটা দরকার ছিল, এখন আমার তোকেও দরকার। চুরি করার সাহস তোকে কে দিল? লজ্জা করে না তোর? আরে তোরা দুজনেই একই পরিবারের সন্তান, একই রক্তের। আর তুই পিঠে ছুটি মারলি, নির্লজ্জ চোর। গালাগালি নয়, তোকে তো গুলি করে মেরে দেওয়া উচিত। স্যার, যখন আপনার দাদার দুর্দিন চলছিল তখন আপনি শুধু আপনার কথাই ভেবেছেন, আর যখন নিজের মেয়ের জীবন সংকটে তখন আপনি সম্পর্কের দোহাই দিচ্ছেন। সেদিন আপনি সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়েছেন, আজ ওনার সঙ্গে আপনার সম্পর্ক মূল্যহীন। সত্যি যদি বলি তাহলে ওকে শাসন করার কোনো অধিকারই আপনার নেই। খারাপ সময় যদি পাশে থাকতে না পারেন তাহলে কোনোদিন নীতি কথা শোনাবেন না প্লিজ, এটা ঠিক নয়। এই আংটিটা ছাড়া পল্লবীকে দেওয়ার মতন আমার কাছে আর কিছুই নেই। ক্ষমা করো আমাকে। না দাদা, আমার জন্য তোমাকে পথে পথে ঘুরতে হয়েছে। 10 বছর তোমাকে নরকের জীবন কাটাতে হয়েছে। আর যখন পাহাড়টা আমার মাথায় ভাঙলো তখন এক মুহূর্তে দিশেহারা হয়ে গেলাম। কেন এমন হলো দাদা? আর আমার একটা উপকার করো দাদা, 2 ঘন্টার জন্য মদ না ছুঁয়ে তোমার পল্লবীর বাবা হয়ে আমার মেয়ের কন্যাদানটা করে দিও দাদা। তুমি ছাড়া আমার সত্যি আর কেউ নেই। এই হতো ছাড়া এদিকে এই সব সম্পত্তি তুই তো আমাদের দুজনের সম্বল। মদ সিগারেট খেয়ে দিয়ে জীবন নষ্ট করছিস কেন? হ্যাঁ, এই নে চাবিটা রাখ। এবার আমাদের সব ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোর। চলে কোথায়? আমার এই অবস্থা দেখে তোমার নিশ্চয়ই অনেক হাসি পেয়েছে, তাই না? কিন্তু তুমি কখনো তাচ্ছিল্য করোনি। আমাদের চোখের জল মোছালে, গোটা পরিবারকে আবার এক করলে। তোমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। অঙ্কুশ, অ্যাকচুয়ালি আমি ভুল করেছি। আমায় তোমার সাথে নিয়ে চলো। না না প্লিজ না। পল্লবী, যোগেশই তোমার জন্য রাইট ম্যান। তুমি এটা ভেবো না যে আমি ইগোর বসে তোমায় এসব বলছি। যোগেশ দারুণ একটা ছেলে, তোমার ভালোই খেয়াল রাখবে। আমি প্রথমবার কোনো বিয়ে অ্যারেঞ্জ করছি। যদি কোনেই এত কান্নাকাটি করে তাহলে এরপর কিন্তু আমি আর কোনো কাজ পাবো না। আমি এটা জানি না যে আমার বিয়ে কার সাথে হবে, কিন্তু কোনো মেয়ে রিফিউজ করার পর যদি আবার বিয়ে করতে চায় সেই ফিলিংটাই কেমন অন্যরকম হয়।
সেদিন যখন পল্লবী এঙ্গেজমেন্ট ভেঙে টেবিলের ওপর আংটি খুলে রেখে যাচ্ছিল, তখন আমার মনে হয়েছিল যে আমার বাবা ছাড়া বা ওনার প্রপার্টি ছাড়া আমি কিচ্ছু না, জিরো। কিন্তু এখন ওনাকে ছাড়া, ওনার প্রপার্টি ছাড়া আই এম সামথিং। আর হ্যাঁ, অ্যাটলিস্ট জিরো তো নয়, আই এম সামথিং, আই এম সামথিং। আই এম লো ইন সুগার। হ্যাঁ, আই মিন আমার লো সুগার, ছোটবেলা থেকেই। আর সেই জন্যই আমি মেডিসিন নিই, ড্রাগস মোটেই নিই না। এটা শুধু তারাই জানে যারা আমার খুব কাছের, যাদের আমি ভালোবাসি। ওকে, মানে মানে যারা আমার কাছে স্পেশাল, যেমন ধরো তুমি। লাইক আমাদের বিয়ের পর, বাচ্চা কাচ্চা হওয়ার পর হতে পারে যে তুমি তখন এই ডায়াবেটিসের ব্যাপারটা নিয়ে। বিয়ে আবার বাচ্চা কাচ্চা? ওই ওই আমি আমাকে গিয়ে মেকআপ করতে হবে, ঠিক আছে? দেখ, যা যা লাগেজ আছে গাড়িতে। অঙ্কুশ, স্যার এই নাও। স্যার, এটা 15 লাখের চেক, কিন্তু আপনার তো 10 দেওয়ার কথা। তোমাকে উজাড় করে দিলেও কম হবে। স্যার না স্যার, আমি এটা নিতে পারবো না, প্লিজ। এটা ফিস নয়, আমার আশীর্বাদ, প্লিজ। যে অজয় বাবু নিজের মেয়ের হাত আমার হাতে দিতে চাননি, তিনি আজ জিয়ার স্কুল ফিস দিয়ে বসলেন। আমরা বিয়ে কবে করছি? ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে কেউ এমন প্রশ্ন করে? প্রথমবার যখন আমায় দেখো আমি তখন স্মোক করছিলাম। যার সাথে তোমার ব্রেকআপ হলো তার বিয়েই অ্যারেঞ্জ করলে। আমি লো সুগারের পেশেন্ট জেনেও আমাকে এত ভালোবাসলে। বুঝেছি। আমাদের লাভ স্টোরির ব্যাপারটা কিন্তু বেশ আরে আলাদা। বুঝেছি। বাড়ি এসে কথা বলো তাড়াতাড়ি। এত তাড়া কিসের তোমার? কারেক্ট, এই বিষয়গুলো একটু ভেবে চিন্তে এগোনো উচিত। আজ ভাবো আর কাল চলে এসো। অনেক টাইম দিয়েছো সুব্বলক্ষ্মী। সুনয়না। ওকে, সুনয়না ম্যাম। তুমি এখনো কেন এলে না? ট্রাফিকে দাঁড়িয়ে আছি, আরো 2 ঘন্টা লাগবে। বাবাকে বলো যেন হবু জামাইয়ের জন্য অপেক্ষা করে। ওকে, আমি আসছি। হ্যালো, কেমন দিলাম সুব্বলক্ষ্মী ম্যাম? ইরিটেট করবেন না অঙ্কুশ বাবু। ঠিক আছে, ইরিটেট করবো না, ডাইরেক্ট তোমার বাবার সাথে। এমনিতে লো সুগারের পেশেন্ট, পুরো বক্স খালি করে দেবে। আমার মা বাবাও এভাবেই আমার সাথে কথা বলে। ও, তাহলে এই সেই হিরো। আমার অবস্থা তখন সেই দুটার মতো, যে হঠাৎ বাঘের গুহায় ঢুকে পড়েছে। আমি আমার বন্ধুকে বললাম যে ওর মেয়ের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিতে, আর আমি আমার মেয়ের বিয়ে দেবো এর সাথে। সুনয়না আপনার মেয়ে? আমি জানতাম না। যদি জানতাম তাহলে এখানে ঘোরাঘুরেও আসতে না, তাই তো? অঙ্কুশ খুব ভালো ছেলে বাবা। বাবার ঋণ শোধ করার জন্য ও নিজের সব প্রপার্টি দান করেছে। তুমি ওর বোকামিতে নিশ্চয়ই সাংঘাতিক ইমপ্রেস হয়ে গেছো। শুধু আমি কেন, পল্লবীও তো ওকে বিয়ে করতে চেয়েছিল। আমি ভাবতেও পারি না এই যুগের ছেলে মেয়েরা এত নির্বোধ। পয়সা রোজগার করাটাই হলো আসল। দামি গাড়ি কেনা দরকার, ঠাটবাট আয়েসের সাজ সরঞ্জাম থাকা দরকার, থাকার জন্য এরকম বিশাল একটা ফ্ল্যাট দরকার, আর কথা বলার জন্য এরকম দেওয়ালও দরকার। আমার হাত থেকে ভুল করে চায়ের কাপটা পড়ে গেছে। তোমার মাকে বলো এটা পরিষ্কার করে দিতে। কি যেন বলছিলে তুমি? তুমি অঙ্কুশকে কেন অপছন্দ করো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। ছেলেরা যৌবনে মদ খাক, সিগারেট খাক, ড্রাগস নিক, আমার কিচ্ছু যায় আসে না। তাকে রিহ্যাবে পাঠিয়ে ভালো মতো তার চিকিৎসা করিয়ে নেব। কিন্তু তোমার এই হিরোর যে রোগ হয়েছে তার কোনো চিকিৎসা নেই।
কি রোগ বাবা? সৎ সেজে উপকার করার রোগ। এই সমস্ত পাগল সবাইকে সবকিছু দান করে সারা জীবনের মতো ভিখিরি হয়ে যায়। দেখো, আমার এমনিতেই অনেক প্রবলেম। ওনার সাথে তর্ক করে সেটা বাড়াতে চাই না। যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে সাথে চলো, আমি এক্ষুনি তোমায় এখান থেকে নিয়ে যাব। সাবাস! তোমার বাবার মৃত্যুর পরও কেউ তাকে কিচ্ছু বলতে পারবে না, আর তুমি আমার সামনে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছো? এটাই তোমার সোকল্ড ভ্যালুস? তুমি শুধুই ঢং করো। তুমি জানো না তোমার বাপ কত বড় চিটার ছিল। তখন যদি হাতে চাকু থাকতো ওর জিভ কেটে হাতে ধরিয়ে দিতাম আর নিজে কারোদের পেছনে চলে যেতাম। আমার বাপ নয়, বাবা বলুন। এরপর থেকে ওনার নাম মুখে আনার আগে দুবার ভাববেন। আজকাল তো আমি ওনার নাম দিনে অনেকবার জপ করি আর ভাবি কিভাবে তোর বাপ আমাকে ঠকিয়েছিল। সাহায্য ওনার ধর্ম ছিল, কাউকে ঠকানো নয়। মোহন কুমার মিশ্র প্রমাণ ছাড়া কথা বলে না। এই প্রপার্টিটা তোমার বাবাই আমাকে বিক্রি করেছিল। তখন এর ভ্যালু 10 কোটি ছিল, এখন 30 কোটি। কিন্তু এর আনুষঙ্গিক সমস্ত পেপারস দেবরাজ নামে এক গুন্ডার কাছে আছে, যে সেখানে একটা বোর্ড লাগিয়ে ঘাঁটি গেড়ে বসে আছে। আর তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে যাওয়ার আগেই উনি তো চলে গেলেন। তুমি এই পেপারসের বদলে আমাকে টাকা ফেরত দিয়ে দেবে এটা ভেবে আমি তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম। একজন মানুষ যার কাছে নিজের বাবার মৃত্যুর চেয়ে ফ্লাইট ফেয়ার বেশি ইম্পর্টেন্ট, সেই মানুষটাই কিনা আমার বাবার মৃত্যুর পর এসেছিল আমায় পরামর্শ দিতে। এতক্ষণে তার কারণ সেই সময় তুমি রাজা হরিশ্চন্দ্রের মতো নিজের সমস্ত প্রপার্টি লোকেদের মধ্যে বিলিয়ে দিলে আর ওই বেকার শেয়ারগুলো রেখে দিলে। এবার তুমিই বলো, আমাকে এইরকম জমি বিক্রি করে তোমার বাবা মহান হলেন, নাকি এখনো পর্যন্ত এই ঘটনা গোপন রেখে আমি মহান? যাও আর গিয়ে লোকের বিয়ে অ্যারেঞ্জ করে খুচরো কামাও। ভ্যালুজ নিয়ে জ্ঞান দেওয়া তোমার কম্য নয়। তুমি সবকিছু এই জন্য করলে যাতে তোমার বাবাকে কেউ গালাগাল না করে। এখন আমি গালাগাল দিচ্ছি, কি করবে তুমি? ফেরত দেবে আমার টাকা? ফেরত দিতে পারবে? হ্যাঁ, টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু প্রপার্টি পেপারস এনে দেবো স্যার। তুমি ওই পেপারস আমাকে এনে দেবে? জানো ওই পেপারস কার কাছে আছে? দেবরাজ ঠাকুর। ও আমার মতো ভদ্রলোক নয় যে তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে। ওর আরেক নাম আতঙ্ক। আশপাশের 21টা গ্রামে ওরই রাজত্ব চলে। গ্রামের লোকজন ওকে ভগবান মানে। প্রচুর লোক হাতিয়ার নিয়ে ওর চারপাশে ঘুরে বেড়ায়। দেবরাজ ঠাকুর মানুষরূপী এক ভয়ঙ্কর জল্লাদ। কথা বলার জন্য যেমন মানুষের মুখ চলে, তেমনি ওর প্রভাব বিস্তারের জন্য চলে তলোয়ার। ওর আদেশ ছাড়া একটা মাছিও ওর বাড়ি থেকে বেরোতে পারে না। তাহলে সেখান থেকে 30। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। বিশ্বাসের শুরুটা হোক ছোট থেকে, কিন্তু সুবিধা হোক বড়দের মতো। নাম্বার 2, দক্ষ এজেন্ট। মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। আপনার সময় যেমন মূল্যবান, তেমনি সমাধানটাও পাবেন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না। তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টার কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। আপনার নিরাপদ লেনদেনই আমাদের অঙ্গীকার। আরও তথ্য ও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল পেজ 9 উইকেট ভিজিট করতে ভুলবেন না। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ধন্যবাদ। কোটি টাকার পেপারস তুমি কেমন করে বের করবে? হতে পারে রাবণের 10টা মাথা ছিল, ওর রাজত্বকে রাক্ষসেরা পাহারা দিত। অশোক বটিকা কোথায় ছিল কেউ জানতো না, কিন্তু ওখানে পৌঁছানোর জন্য ভগবান রাম ঠিকই রাস্তা খুঁজে নিয়েছিলেন। আমি ওই পেপারস নিয়ে আসবো। আজ থেকে ঠিক 4 সপ্তাহ পর ওই ল্যান্ডের ভেরিফিকেশনের জন্য ব্যাংক অফিসাররা আসবে। পারবে পেপারস আনতে তার মধ্যে? হ্যাঁ পারবো। 4 সপ্তাহ কিন্তু 1 মাস। আজ 21 তারিখ, আগামী মাসের 20 তারিখ অবধি ঠিক দুপুর 12টার সময়। আগামী মাসের 20 তারিখ ঠিক 12টার সময় পেপারস আপনার হাতে থাকবে স্যার। যদি পেপারসগুলো আনতে পারো তাহলে তোমাকে নিজের জামাই করে নেব। আমার বাবার ছবিতে মালা পরাতে হবে আর ক্ষমা চাইতে হবে। ছোট মুখে একটা বড় কথা বলি স্যার,
স্ত্রীর মন ছুঁতে গেলে না কাপ ভাঙার প্রয়োজন হয় না, ইগোর দেওয়ালটাকে ভাঙতে হয়। তোর বাবা অনেক লস করে ওই জমিটা বিক্রি করেছিল, আর মোহন সেটা স্বেচ্ছাই কিনেছিল। এখন তো তোর বাবাও বেঁচে নেই। আর যদি ও তোর বাবাকে কিছু বলে থাকে তাতে কি যায় আসে? রমেশ, এসব কি বলছিস তুই? আমার কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, যদি তাই হতো আমি 300 কোটি প্রপার্টি ছেড়ে চলে আসতাম, নিজেকে পথে বসাতাম। তুই সাইন করতে পেরেছিলিস, তার কোন সব পেপারস তোর কাছে ছিল, কিন্তু এই পেপারসগুলো অন্য কারোর কাছে আছে। তুই আনবি কি করে? সবাই তোর বাবাকে খুব সম্মান করতো, শুধু একজন বাদে, আর সেটা হলো ওই মোহন কুমার মিশ্র, ডার্টি বিজনেসম্যান। ও যদি কিছু ভুলভাল বলেও থাকে তাতে কি যায় আসে? ওর জন্য তুই নিজেকে বিপদে ফেলবি নাকি? ভগবান রাম যদি ভাবতেন শুধু একজনই সীতার প্রতি অন্যায় করেছিল, তাহলে শুধু লব আর কুশি ওনাকে ভগবান মানতেন। কিন্তু আজ সবার কাছে উনি রাম। ঠিক তেমনই আমার বাবাকে 100-র মধ্যে 99 জন মহান বলবে সেটা যথেষ্ট নয়। 100-র মধ্যে 100 জনকেই বলতে হবে। সেই 100তম লোক মোহন কুমার মিশ্রর মতো কোলাঙ্গার হলেও তাকেও সেটা বলতে হবে। যদি কোনোভাবে সাহায্য করতে পারিস তাহলে বল, কারণ আমার লক্ষ্যে কিন্তু আমি অটল। আরে আরে দাঁড়া, বলছি। আমি দেবরাজের জামাইবাবুকে চিনি, গ্রামেও আমার বাড়ির পাশের বাড়িতেই থাকে। আমি ওর সাথে কথা বলবো, ওকে বলবো যে একটা পার্টি ওই জমিটা দেখতে চায়, আর এই বলে ওকে পেপারসগুলো আনাবো, আর তারপর আমরা অরিজিনাল পেপারগুলো নেব, তার বদলে ডুপ্লিকেট। এভাবে তাকাস না ভাই, এই পেপারসগুলো অরিজিনাল পেপারসের জায়গায় রেখে দেবো। তুই আমায় দিয়ে চিটিং করাবি? রাইট, এই মিটিংটাই চিটিং। ও তোকে কিন্তু থামতো। ধর্মরাজ লড়াই জেতার জন্য মিথ্যে বলেছিল, আর তুই নিজের বাবার জন্য এটুকু করতে পারবি না? ভাই যা এক্সাম্পল ছিল সব দিয়ে দিয়েছি। তুই তো জানিস আমি ইতিহাসে কম পেয়েছিলাম, এবার তুই বল যে আমি কি করব? তোর পায়ে পড়ব? বোঝার চেষ্টা কর। তুই এটা ধর। এই তুইও যা ওর সাথে। আরে ও কোনো পার্টিতে যাচ্ছে যে আমি যাবো? না না, ওর সাথে নরকে যেতে রাজি আছি। তুইও যা, তুইও যা। ও স্যার, আপনি কেন তো কষ্ট করবেন? আমার তুলে দিচ্ছি। এইভাবে তালি বাজাচ্ছ তো ভাই, বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। তো নতুন চাকরির ইন্টারভিউ কেমন হলো? কিসের আর ইন্টারভিউ ভাই? আগের চাকরি ছাড়ার কোনো স্পেসিফিক কারণ ছিল কি? আমি ছেড়ে দিয়েছি বললে অ্যাটিটিউড ভাববে, আর ওরা আমাকে স্যাক করেছে স্যার। এটা তো সত্যব্রত স্যারের কোম্পানি, তাই না? এটা তো খুব ভালো কোম্পানি। হ্যাঁ, খুব ভালো। যদি ওই কোম্পানিতে কাজ করতে না পারেন তাহলে অন্য কোম্পানিতে আপনি কি করবেন? মাফ করুন ভাই, এই নিন আপনার ফাইল, আর এখান থেকে যান। তুমি তোমার আগের চাকরিটা ছেড়েছো না তোমায় বার করে দিয়েছে? যদি স্যাক হওয়ার কথা বলি তাহলে কিক খাবো। ওটা আমি ছেড়ে দিয়েছি আমি নিজেই। আমি আপনার মতো বড় হতে চাই। ওই পরিবার এখন বিপদে, তাদের ছেড়ে তুমি আমার কাছে চলে এলে তোমাকে বিশ্বাস করবে কে? এখান থেকে সোজা গিয়ে ডান দিকে চলে যাও। তো এসেছিলাম স্যার। হ্যাঁ, ওদিক দিয়ে বেরিয়ে যাও। চাকরি ছেড়েছি বললাম তবুও লাত মারলো, স্যাক করা হয়েছে বললাম তাতেও ঘাট ধাক্কা। চলো চলো, এসে গেছে, নামো নামো, এসে গেছে, নামো নামো, তাড়াতাড়ি নামো। শরীরের জয়েন্ট গুলো সব খুলে গেছে। ওরে বাবা রাজা, হ্যাঁ কোমর ভেঙে গেল রে, যেন উট সাফারি। এটা উট না, ক্যাঙ্গারু সাফারি মনে হচ্ছে। রাস্তার কি হাল এখানে? পাগল একটা। আরে আমাকে বারবার জন্য এত বড় লাঠি লাগে না। শুনছেন, এটা নিলাম। হ্যাঁ নিন না বাবু, বললাম কি করবি এটা দিয়ে? এরা সিগন্যাল থেকে দাঁড়ায় না, আর তো ঝান্ডা থেকে দাঁড়িয়ে যাবে। হতে পারে 100 জনের মধ্যে 99 জন দাঁড়াবে না, কিন্তু কেউ তো দাঁড়াবে, সেটাই আমার জন্য যথেষ্ট। অ্যাক্সিডেন্টে শুধু বাস, কার বা বাইকের ক্ষতিই হয় না, একটা গোটা পরিবার অন্ধকারে ডুবে যায়। রাস্তার মাঝখানে একটা খাম্বার উপর লাল দোপাটা টাঙিয়ে দিলি, এটা টেকে? জানি না এটা কতক্ষণ টিকবে, জানি না ওড়নাটা কতক্ষণ উঠবে, কিন্তু তুই এক্ষুনি আমার হাতে মার খাবি। চল। ওরে বাবা, দুটো বাড়ি তো একদম সেম টু সেম দেখতে। দেবরাজের বাড়ি কোনটা আর ওর জামাইবাবুর বাড়ি কোনটা? সেদিন রমেশ বলেছিল দেবরাজের জামাইবাবুর ঘরের নম্বর 6। ওই তো 6 নম্বর বাড়ি। চল। শোন, সেদিন যখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছিলাম, রমেশ কিন্তু পাত্রীর নাম বলেনি, মনে আছে? সেটা এক প্রকার চিটিং ছিল। আর তুই এখানে আসিস সেটাও চাইনি, সেই জন্য
আমার মনে হচ্ছে সবটাই উল্টো চক্কর। ওর বাড়ি নাম্বার 9, 6 নয়। আর ইউ শিওর রাজা? নিজেই দেখ। আমার কথা সত্যি কিনা সেটা উপরওয়ালা বৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলেন। কথা যদি না মেনে এত ভাববি তো আসল কাজটা কখন করবি? ভেতরে চল চল চল, বৃষ্টিতে ভিজে যাবো। বৃষ্টি পড়ার আর সময় পেল না। আমরা এখানে দেবরাজের সঙ্গে দাদা ভেতরে আছে, এসো। আচ্ছা হ্যাঁ, আমরা বাইরে কেন? চল 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 চল। আরে ও তো বলেছিল সাদাসিধে মানুষ, তাহলে এত বড় দরজা এত সিকিউরিটি কেন? আরে মন্দির আর জেলখানা দুটোর দরজার সাইজই বড় হয়, আর পাশেই ওই দেবরাজের বাড়ি, এটা তারই সাইড এফেক্ট। অত ভাবে চলে? ওর সাথে আমার কথা হয়ে গেছে, 2 দিনের মধ্যেই মাল নিয়ে আসবে। আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নমস্কার। থ্যাংক ইউ। ধর। নমস্কার দাদা, আমরা মুম্বাই থেকে এসেছি। রমেশ নিশ্চয়ই আমাদের কথা বলেছেন। আসলে আমি একটা জমি নিয়ে। এইভাবে মাঝখান থেকে বললে কেউ বোঝে? আসলে কি জানেন স্যার, মোহন কুমার মিশ্র মুম্বাইয়ের নামকরা বিজনেসম্যান। আপনি নিশ্চয়ই চেনেন ওনাকে। আমার বাবা ওনাকে একটা জমি বিক্রি করেছিলেন। আপনার শ্যালক দেবরাজ সেটা অকিউপাই করে বসে আছেন। ওই 1.5 ইঞ্চি গুন্ডাটাকে আবার রেসপেক্ট, তাও আবার ইংরেজিতে অকিউপাই। দখল করে বসে আছে। ওই শয়তানটা ওই জমিতে নিজের বোর্ড লাগিয়ে বসে আছে। পুরো ইউজলেস ফেলো। খুব খারাপ ভাবে মরবে ও, তাও আমার অভিশাপে। এই রাজা, কোন অপরিচিত মানুষের সামনে তো বাজে কথা বলতে নেই। উনি তো আত্মীয়, খারাপ লাগতে পারে। দেবরাজ কতটা থার্ড ক্লাস সেটা আমাদের চেয়ে ভালো নিশ্চয়ই উনি জানেন, তাই না স্যার? স্যার আপনার হেড অফিসে তো চাপ নেবেন না। ধর তো এটা প্লিজ। থ্যাংক ইউ। আমরা একটা প্ল্যান করেছি। আপনার সালামুকে বলবেন কেউ একটা সাইট দেখতে চায়, আর ওই পেপারগুলো নিয়ে আসবেন। আমি শুনেছি ও 1 নম্বরে আতাকারা নেই। মেয়েরা টিপ পরে, ও টিপ দেয়। আর নকল পেপার ওকে ধরিয়ে আসল পেপারগুলো নিয়ে আমরা মুম্বাইতে ফুরুত। আমরা দুজনে মিলে এই ব্রিলিয়েন্ট আইডিয়াটা ভেবেছি। সরি, আমি আপনার শ্যালক দেবরাজের নাম জানি, কিন্তু আপনার নামটা ঠিক জানা হলো না এখনো। আপনার নামটা কি স্যার? অনেক দিন পর একটা জবরদস্ত জোক শুনলাম দেবরাজ। রমেশ একদম ঠিক বলেছিল। 9 নম্বর মানে দেবরাজ, আর 6 নম্বর মানে জামাইবাবু। সুন্দরবনে গিয়ে কেউ জানতে চায় সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কিনা? না, একদমই না। কেন? কারণ সবাই ভালো করেই জানে। আমি কদিন ধরেই ভাবছিলাম, আমায় লোকজন শুধু এখানে চিনুক এটাই যথেষ্ট নয়। আমি চাই আমাকে মুম্বাইও চিনুক, না হলে এদের মতো অনেক পিঁপড়ে ফড়ফড়িয়ে চলে আসবে। আমি বিখ্যাত হতে চাই। ভালো কাজ করে কেউ বিখ্যাত হয়েছে? খারাপ কাজই আমাকে বিখ্যাত করে দেবে। আমার বাড়িতে এসে আমারই প্রপার্টির পেপার নিতে চাস তুই? তোর বুকে এই ছুরিটা ঢুকে গ্রামের মাঝখানে ঝুলিয়ে রাখবো। আরে এত দূর আসার দরকার কি ছিল? দূর আমাকে বলে দিলে তো আমি পৌঁছে দিতাম না। আর বলুন কি খবর? সালা পিস পিস করে তোর মাংস শিয়াল কুকুরকে খাইয়ে দেবো, বুঝেছিস? চোখ উপড়ে হাতে নিয়ে আসার কি আছে? হ্যাঁ আমি তো দিয়েই দিতাম। আপনি বলতে পারতেন তো আমাকে। আচ্ছা কি নাম জানো ওনার? ওর নাম কি জানো? মোহন কুমার মিশ্র। মোহন কুমার মিশ্র। ছোট লোকটার খিদে এখনো মেটেনি, তাই না? ওই প্রপার্টি আমার, ওই প্রপার্টি শুধু আমার, শুধু আমার, বুঝেছিস? ওরা ইয়ে পেয়েছে স্যার। আরে দাদা, আপনি এটার মধ্যে কেন ঢুকছেন? আপনি ভালো মানুষ, এত দূর থেকে এসেছেন আপনারা, খানিকক্ষণ থাকুন এখানে, খেয়ে যাবে। এর আসল রূপটা কি সেটা বুঝতে পারছি না ভগবান। এখনো বোঝা বাকি আছে না? এখনো কারো সাহস হয়নি আমার বাড়িতে এইভাবে ঢোকে? তুই
তুই কি ভেবেছিলি? নমস্কার নমস্কার। আমাদিন তুমি কোথা থেকে এসেছো? মুম্বাই থেকে। ও স্যারের সঙ্গে জরুরি দরকার ছিল। আমিও যাব। কিছু খেয়েছো? হোটেলে কিছু একটা খেয়ে নেব। হোটেল? আসলে আমরা 1 সপ্তাহ 10 দিন মতো এই গ্রামেই থাকবো তো। তুমি তো আমার ভাইয়ের মতন, যতদিন ইচ্ছে এখানে থাকো। চলো খেতে এসো। খেতেও দেবে? ভয় পাস না, দিদির সামনেও কিচ্ছু করবে না। যতদিন আমরা এখানে আছি দিদি আমাদের সিকিউরিটি দেবে। গোপাল, বলুন দাদা। একটা কাজ কর, মোহন, ওর বউ আর ওর মেয়ে তিনটেকেই এখানে তুলে নিয়ে আয়। ঠিক আছে দাদা। মোহন কুমার মিশ্র দেবরাজ সম্পর্কে যা বলেছিল তার চেয়েও অনেক বেশি শয়তানো। ওর হাসি মুখ দেখে বলে যাবেন না ও 1 নম্বরের চণ্ডাল। এমনই চণ্ডাল যে নিজের বউয়ের সামনে রামচন্দ্র আর আড়ালে রাবণ। সারা গ্রামে ওর এত রোয়াব যে ওর এক ইশারায় পুরো গ্রাম নিজেদের লুটিয়ে দিতে পারে। রাজানি খুন খারাপে কারো বংশকে নির্বংশ করে দেওয়া ওর বাঁ হাতে। যদি কেউ ওর দিকে চোখ রাঙায় তাহলে পরের দিন তার লাশ পাওয়া যায় গ্রামের কোনো এক কোণে। বন্ধুর জন্য প্রাণ দিতে পারে কিন্তু শত্রুর রক্তের দোলও খেলতে পারে। দেবরাজ যেন নিজেই একটা আর্মি কালো দুনিয়ার সমস্ত অপরাধের। মফস্বলে থাকলে কি হবে, ওখানে বসে বসেই 6 ঘন্টার মধ্যে মোহন মিশ্র আর তার পরিবারকে কিডন্যাপ করিয়ে নিল। আমি তো এখানে আগে থেকেই। এখন মিশ্র, তার স্ত্রী আর তার মেয়ে, এরা 3 জনই এখন এখানে এসেছে, মানে কিডন্যাপ করা হয়েছে। অঙ্কুশ, সবার সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরবি? তোর লজ্জা নেই? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। দাদা কাল তোমাদের সাথে দেখা করবে, এখন গিয়ে শুয়ে পড়ো। ধন্যবাদ। এতদিন তো জানতাম আমার সমস্যা শুধুই প্রপার্টি নিয়ে, কিন্তু এখন তো আমার ফ্যামিলিও সমস্যায় পড়ে গেল। হ্যাপি? মিস্টার দেবরাজ, আমার সঙ্গে দেখা করার যদি এতই শখ ছিল তাহলে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারতে। এইভাবে তুলে এনে আমাদের মোটেই ঠিক করনি। ইংলিশে এটাকে বলে কিডন্যাপিং। আমি একজন উকিল নাও হতে পারি, কিন্তু আইনটাকে গুলে খেয়েছি। আই উইল টক টু দ্য পুলিশ অ্যান্ড সি ইউ ইন দ্য জেল। এক্সকিউজ মি, ক্যান আই মেক আ ফোন কল? হ্যালো, আমি হলাম মোহন কুমার মিশ্র, মুম্বাইয়ের নাম করা বিজনেসম্যান আমি। তাই নাকি? আমাকে, আমার বউ আর মেয়েকে এই দেবরাজ তার বাড়িতে কিডন্যাপ করে রেখেছে। তাই আপনি এক্ষুনি চলে আসুন আর ওকে অ্যারেস্ট করে নিয়ে যান আর আমাকে প্রোটেকশন দিন। আপনি হাসছেন কেন? আমি কোনো জোক বললাম না। আরে এটা জোক না হলে আবার কি? আরে যদি দেবরাজি কিডন্যাপ করে থাকে তাহলে ওকেই বলো প্রোটেকশন দিতে। আরে আমি তো বলবো যা চাইছে দিয়ে দাও, তাতে তুমিও বাঁচবে আমিও বাঁচবো, আর সেটা তোমার জন্য ভালো হবে। কি? চল ফোন রাখতো। কি বললেন উনি? উনি বললেন এটা কিডন্যাপিং কেস নয়। সেটা কি করে? কুকুরের গলায় পট্টি পরিয়ে দেওয়ার মানে এটা নয় যে ওকে কিডন্যাপ করা হয়েছে বা বন্দি বানানো হয়েছে। এখানে আছে ফ্রেশ এয়ার আর তার সাথে ভালো খাবার, তেষ্টা পেলেই জল, আর এদিক ওদিক ঘোরার জন্য অনেক সাইট সিন রয়েছে। আর সেই জন্য এই ইস্যুটাকে কিডন্যাপিং বলাটা অন্যায় হবে, একদম অন্যায়। পুলিশের ঠিক এটাই বক্তব্য ছিল। এই গাধাটা এই কথাটুকুই বুঝছিল না। কোন কথাটা শুনে? উনি বলছিলেন গাধার চেয়ে বলদের বুদ্ধি বেশি। ছোট লোক, সব তোর জন্য হচ্ছে, শুধুই তোর জন্য। ওকে কেন দোষ দিচ্ছ বাবা? তুমিই তো ওকে চ্যালেঞ্জ করেছিলে। তাহলে কি আমাকে এখানে ইঁদুর কলে ফাঁসিয়ে দেবে? তো বেকার চ্যালেঞ্জ না করলে শোনো না, সবার সামনে বাবার সাথে এভাবে কথা বলতে নেই প্লিজ, ভালো লাগে না, চুপচাপ থাকো। তুমি বললে তাই চুপ করে গেলাম। এই আমার সামনে আমার মেয়ের উপর এরকম অধিকার জমাস না, আই ডোন্ট লাইক ইট। ও আমাদের সবাইকে কিডন্যাপ করে ওর বাড়িতে তুলে এনেছে, এখন তো মনে হচ্ছে কেটে কুটে এখানেই পুঁতে দেবে। রিল্যাক্স স্যার, আমি আছি তো। সেই জন্যই তো ভয় পাচ্ছি।
যতক্ষণ এখানে রয়েছে আমরা বেরোবো কি করে? কে জানে এই রাক্ষস নিধন করতে রবিনহুড কবে আসবে। আমি কোনোভাবেই এই আক্রমণের সাথে জড়িত নই। আরে ইঁদুর বস্তা ফুটো করেছে, আর কিছু না। আরে দেখি। আরে ও কিছু না, আমি আছি তো, করে দেবো। ধারাও পরিষ্কার করে দিচ্ছি, না হলে সারা ঘর ছড়াবে। বিন্দু মাসি, একটু এদিকে এসো না। আবার কি হলো? আরে হাত থেকে বোতলটা পড়ে গেল হঠাৎ। কি গো তুমি বাচ্চা হয়ে গেলে নাকি? মালতী, গিয়ে খাবার ব্যবস্থা কর, আমি আসছি। আচ্ছা, তুমি কি সারাদিন ওই চেয়ারটাতেই বসে থাকবে? খাবারটা খেয়ে নাও, আমি আবার রানুকে হোস্টেল থেকে আনতে যাব। আরে একটু আগেই তো টিফিন করলাম। মাঝে মাঝে বৌমার কথাও শুনতে হয় দেবরাজ, খাবার গরম গরমই খেতে হয়, তা না হলে স্বাদ পাওয়া যায় না। এনারা কারা? আমার বন্ধু, এরা মুম্বাই থেকে এসেছে সব। খুব কাছের বন্ধু, খুব কাছে। আপনারাও খেতে আসুন। তুই আর দীপক ছাড়া তোদের আরো দুটো দাদা ছিল, যাকে আমি নিজের হাতে কথা করেছি। সেই জন্য আমি গত 5 বছর ধরে বাড়ি যাইনি। নিজের নাম পাল্টে তোমার সঙ্গে থেকেছি যাতে আমি প্রতিশোধ নিতে পারি। সেদিন আমি কাছে চুনে মেরেছিলাম, সেটা দীপক চৌধুরীকে নয়, তোমাকে। একটুর জন্য বেঁচে গেলে। বুকে এত ঘেন্না জমিয়ে রেখেছিস, বুক ভারী হয়ে গেছে তো। কেউ পনির নেবে? হ্যাঁ, নিয়ে এসো। দেখছিস কিরে, মৃত্যু কখনো খবর দিয়ে আসে না, যমদূত মৃত্যুর সময় ঠিক করে। তোমাকেও একটু দিই? আরে দাও দাও, খুব লজ্জা পায়। খা খা, ভালো রান্না হয়েছে। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট উইথড্র করার সুবিধা। তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। বিশ্বাসের শুরুটা হোক ছোট থেকে, কিন্তু সুবিধা হোক বড়দের মতো। নাম্বার 2, দক্ষ এজেন্ট। মাত্র 5 থেকে 10 মিনিটের ভেতর যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন। আপনার সময় যেমন মূল্যবান, তেমনি সমাধানটাও পাবেন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টার কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। আপনার নিরাপদ লেনদেনই আমাদের অঙ্গীকার। আরও তথ্য ও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল পেজ 9 উইকেট ভিজিট করতে ভুলবেন না। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। ধন্যবাদ। দিন দিন তোমার হাতের রান্না খুলে যাচ্ছে। ওর বউ ছাড়া সবাই জানে দেবরাজ ডেঞ্জারাস, আর ওই আন্টিরা আরো ডেঞ্জারাস।
আপনি বেশি মুখ খুলতে যাবেন না, টেবিলে অনেকগুলো কালো চামচ আছে। আপনারা খাচ্ছেন না কেন? পাশে ডেড বডি পড়ে থাকলে খাবার গলা দিয়ে নামবে কি করে? আমার ডায়াবেটিস আছে তো, সেই জন্য আজকাল একটু ডায়েটিং করছি। ও ঠিক আছে, তোমায় দিয়ে একটু। এত খিদে পেয়েছিল আগে বলবে তো। দাঁড়াও। আরে সব পিস ওকে দিয়ে দিলে আমরা কি শুধু ঝোল খাবো? এরকম করছো কেন? আরো আছে, দেবো তোমায়। দেবরাজ আর একটা পেট না ট্যাঙ্কি? বেশি বললে আপনার ট্যাঙ্কে ফুটো করে দেবে। এমন অভদ্র লোকেদের কেউ পাশে বসিয়ে খাওয়ায়? ইচ্ছে করছে ওকে মেরেই ফেলে। তোর মনোকামনা পূর্ণ হয়েছে। আপনি যা বললেন সবার মাথার উপর দিয়ে গেল। এটাই তো আজব খেলা রে ভাই। মিউট করে সিনেমা দেখো আর চুপচাপ বসে পপকর্ন খাও। সিনেমার নাম তো মার্ডার 2 হওয়া উচিত। খাও না। কে জানে এটা আমার মেয়ে নাকি অন্য কারো। আরে এ গেল কোথায়? পেট ভরে গেছে, উঠে গেছে। চেয়ার নিয়ে? আরে চেয়ারে ডাল পড়ে গেছিল, ও ভাবলে তুমি বকবে তাই সেটাকে ধুতে নিয়ে গেছে বাইরে। তুমিও যদি আমাকে এরকম একটু ভয় পেতে। তুমিও না। একদিকে ভাত খেতে খেতে মানুষ খুন করছে আর অন্যদিকে বউয়ের সাথে রোমান্টিক সিন করছে। এ সত্যি ভয়ঙ্কর। আরে বলো কি চাই তোমার? দাঁড়াও আমি দিচ্ছি। তুমি এলে কেন? আমাকে বললেই পারতে, আমি দিয়ে আসতাম। ওকে মারার সময় এত লুকো নিয়ে এখন লুকোচ্ছ কেন? মানে বলছিলাম আমি যদি দিদিকে বলে দিই। ও সব জেনে যাবে একদিন। আমার বিয়ের দিন রাতে অ্যান্টিপার্টি তোর বাবাকে মেরে ফেললো। তখন আমার সারা গায়ে রক্ত লেগে। জানিস তো দিদি আমায় কি বলেছিল? বিদায়ের পর আমি তোমার বাড়ি নিশ্চয়ই যাব, কিন্তু কোথাও এক ফোঁটা রক্ত দেখলে ফিরে আসব। এই জন্যই আমি রোজ রক্তের দাগগুলোকে মুছে ফেলার চেষ্টা করছি, কারণ ও আমার প্রাণ। লক্ষ্মী যেন না জানে। শোনো ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, ঘরের কথা ঘরেই রেখেছ। এর বদলে তোমার কি চাই বলো? আমার কিচ্ছু চাই না স্যার। মোহনবাবুকে প্রপার্টির পেপারগুলো দিয়ে দিন। ঠাকুর যেন দিয়ে দেয়। ঠিক আছে। বড় ঝটকা। আপনি 4 সপ্তাহ সময় দিয়েছিলেন, আমার বন্ধু তো 1 সপ্তাহে কেল্লাফাতে করলো। আপনার কি হলো মোহন মিশ্র? ওহো, বরপনের ভয় পাচ্ছেন? আমরা এতটা লোভী নই, তবে অঙ্কুশের পা ধোয়াতে গোলাপ জল রেডি রাখ। Hello, good morning, good afternoon, depending upon where you are. Daphne Broughton fussing with my hair here live, talking about politics, topical issues. So yesterday we were tackling some of the LA, California races, which we can revisit again as the dust has started to settle there. A bigger national story, though, is what's happening in Maine. Why is Maine a national story? Well, it's only a national story because it has to do with the control of the Senate, for one thing. And the idea of, are there different standards for Republican candidates than there are for Democratic candidates? So the issue, of course, is Susan Collins, a longtime Republican senator. She'll certainly get the Republican nominee, but there is a primary, and Graham Plattner, the oyster farmer, has been the guy who's been leading the race. Chuck Schumer, who's incredibly tone deaf in terms of what regular... কি বই থেকে দেখতেছেন জানান।
আপনারা যে যেখান থেকে আছেন ভিডিওটা লাইক করে দিন। This is my first vlog and welcome সবাইকে ওয়েলকাম। আপনাদের সকলকে আমি জানাই শুভ সকাল।
আপনারা কে কই থেকে দেখতেছেন?